করো। আসসালামু আলাইকুম। আমরা এখন আমাদের সেকেন্ড হাফ আর কি ক্লাসে আমরা এই তারাবির জন্য একটু ব্রেক নিলাম সবার রিকোয়েস্টের জন্য। আর এখন হচ্ছে ম্যাডাম আমাদের শুরু করছে সেশন। এর আগে আমরা কোশ্চেন ডিসকাস করছিলাম। ম্যাডাম এখন অ্যানসার কি দিয়ে শুরু করবেন ম্যাডাম? ওকে, থ্যাংক ইউ নওশাবা। আমার স্ক্রিন কি দেখা যায়? জি ম্যাডাম, দেখা যাচ্ছে। আচ্ছা, অ্যানসার কিটা এখন দেখা যাচ্ছে। আচ্ছা হ্যাঁ, আমি এখন সুবিধার জন্য একটু গ্যাপের ভিতরে আমি কোশ্চেনটা আনসারের উপরে দিয়ে দিয়েছি। আমি তাহলে একসাথে আমি সবগুলি পড়াতে পারবো, বারবার চেঞ্জ করতে হবে না। আমরা প্রথম প্রশ্নটা ডিসকাস করে ফেলেছিলাম। উত্তরগুলি আমার কাছে লেখা আছে যে 35 ইয়ার্স ওল্ড মেল, হেমাটেমেসিস মেলেনা। প্রথম কোশ্চেনটা ছিল হচ্ছে যে মেনশন আদার ইম্পর্টেন্ট ক্লিনিক্যাল ইনফরমেশন টু গাইড ইমিডিয়েট ম্যানেজমেন্ট। এটা কিটা ছিল দেখি, কি এটা কিটা ছিল হচ্ছে মোস্ট পসিবল ডায়াগনোসিস ছিল অ্যাকিউট ভ্যারিসেল ব্লিডিং উইথ সিএলডি। আদার পসিবিলিটিস ছিল ম্যালিগন্যান্সি ইন দ্য স্টমাক উইথ মেটাস্টেসিস। পসিবিলিটিস, হ্যাঁ ভালো হয়, ফুল স্ক্রিন করলে ভালো হয়। ফুল স্ক্রিন করব, ফুল স্ক্রিন। দাঁড়াও আমি ম্যাডাম এটা বোধহয় ফুল স্ক্রিন, এটা তো ওয়ার্ড ডকুমেন্ট, একটু বড় করা যাবে। হ্যাঁ, ওটা হবে না ম্যাডাম। এইটুকু দেখা যায়? জি ম্যাডাম, দেখা যাচ্ছে। ওকে, তাহলে আমাদের প্রথম কোশ্চেন ছিল হচ্ছে মেনশন আদার ইম্পর্টেন্ট ক্লিনিক্যাল ইনফরমেশন টু গাইড ইমিডিয়েট ম্যানেজমেন্ট। আচ্ছা, আমাদের উত্তর এসেছিল কি, উত্তরটা আমার কাছে লেখা আছে। বলা হয়েছিল পালস দেখবো, বিপি দেখবো, পশ্চারাল ড্রপ দেখবো, স্টিগমাটা অফ ক্রনিক লিভার ডিজিজ, জিসিএস এবং অক্সিজেন স্যাচুরেশন। এখানে কি কি আছে যে ইমিডিয়েট অ্যাসেসমেন্টে আমরা কি কি করব, যে আমরা এবিসি আমরা যা জানি, এয়ারওয়ে, ব্রিদিং, পালস, ব্লাড প্রেশার, লেভেল অফ কনসাসনেস, আমরা মোটামুটি এইটুকু সব বলেছিলাম। কিন্তু কয়েকটা জিনিস আমরা বলি নাই, যেমন অ্যামাউন্ট অফ ব্লিডিং, এটা কিন্তু আসলে লাগবে, কারণ অ্যামাউন্ট অফ ব্লিডিং এর উপরে অ্যাসেসমেন্টটা ডিপেন্ড করবে। অনসেট, কালার অফ স্টুল, ভমিটাস, এটা প্রধান প্রয়োজন না, এখানে অ্যামাউন্ট অফ ব্লিডিং হলেই হবে। তারপর প্রিভিয়াস হিস্ট্রি অফ লিভার ডিজিজ, এটা অনেকে বলেছিল যে আমরা স্টিগমাটা অফ সিএলডি দেখবো কিনা। স্টিগমাটা অফ সিএলডি দেখাচ্ছে, এটা একটা হিস্ট্রি বলা হয়েছে যে প্রিভিয়াস হিস্ট্রি অফ লিভার ডিজিজ আছে কিনা, প্রিভিয়াস ব্লিডিং আছে কিনা, ব্লিডিং ফ্রম আদার সাইড। তারপর হচ্ছে ইউরিন আউটপুট, এটা খুবই একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন, এটা তো নিতেই হবে। পশ্চারাল ডিজিনেস আছে কিনা, অ্যাবডোমিনাল পেইন, ডিস্টেনশন, যেন যদি আমরা মনে করি যে স্পন্টেনিয়াস ব্যাকটেরিয়াল পেরিটোনাইটিস আছে কিনা। তারপর প্রিসিপিটেটিং কোনো ফ্যাক্টর আছে কিনা, যেমন এনএসএআইডি, ডায়াবেটিস, আর হিস্ট্রি অফ অ্যালকোহল। তাহলে এইটুকু হচ্ছে ইমিডিয়েটলি অ্যাসেসমেন্টের জন্য এই এতগুলি দেয়া হয়েছে। এটা একদম সবগুলি কভার করে দেয়া হয়েছে, যেহেতু 2 নাম্বার, স্টুডেন্টরা এতগুলি না লিখলেও হবে, কিছু লিখলেও 5 নাম্বার চলে আসবে। এখন এর পরের প্রশ্নটা কি ছিল, যে ইমিডিয়েট রাইট ইমিডিয়েট স্টেপস অফ ম্যানেজমেন্ট। আমাদের এক্সাম ইনফরমেশনের ফাইন্ডিংস কিন্তু এখনো শেষ হয়নি। আমরা জানি যে ইনফরমেশন মানে হচ্ছে আমরা হিস্ট্রি রিলেটেড চাই এবং কিছু চাই হচ্ছে এক্সামিনেশন রিলেটেড। তাহলে এখানে এক্সামিনেশনে কি কি আছে, একটা হচ্ছে মনিটরিং অন ওরিয়েন্টেশন, সে আবার একই জিনিস, পালস, ব্লাড প্রেশার, তারপর রেসপিরেটরি রেট, অক্সিজেন স্যাচুরেশন। তারপরে আছে হচ্ছে এনিমিয়া টু অ্যাসেস দ্য ডিগ্রি অফ সিভিয়ারিটি, জন্ডিস আছে কিনা এটা বলা হয়েছিল, তখন আমরা জন্ডিস দেখবো। সাইন অফ ডিহাইড্রেশন, ফ্ল্যাপিং ট্রেমার আছে কিনা, ফেটার হিপাটিকাস, লিউকোনাইকিয়া, স্টিগমাটা অফ সিএলডি। এটা অনেকেই বলেছে যে আমরা সিএলডি স্টিগমাটা আছে কিনা এটা দেখতে চাই, এটা আছে এখানে। এরপরে কি আছে, ইমিডিয়েট স্টেপস অফ ম্যানেজমেন্ট। আমরা স্টেপস অফ ম্যানেজমেন্টে একটা হচ্ছে রিসাসিটেশনে বলা হয়েছিল যে ফ্লুইড দিব, তিনটা জিনিস, একটা হচ্ছে রিসাসিটেশন, একটা হচ্ছে প্রিভেনশন অফ হেপাটিক কমা, স্পেসিফিক ম্যানেজমেন্ট টু স্টপ ব্লিডিং। তাহলে এটা হচ্ছে যদি ব্রড হেডিং এ বলি যে এই পেশেন্টের ম্যানেজমেন্টের কি, বেসিক্যালি এই তিনটাই আসলে ম্যানেজমেন্ট। এটা কেন বলা হয়েছে, যেহেতু হেমাটেমেসিস মেলেনা, ম্যাসিভ হেমাটেমেসিস মেলেনা যদি বলে, সাধারণত আমরা জানি যে রাপচার এসোফেজিয়াল ভ্যারিসেস থেকে সবচেয়ে বেশি মানে ম্যাসিভ হেমাটেমেসিস মেলেনাটা হয়। তাহলে কি কি আছে, একটা হচ্ছে রিসাসিটেশন অফ পেশেন্ট। তাহলে রিসাসিটেশনের জন্য কি কি করব, যে প্রথমে তোমার অ্যাসেস করতে হবে যে এইচডিইউ লাগবে কিনা, আইসিইউ অথবা এইচডিইউ, আইভি এক্সেস দিব, হোয়াইট বোর্ড নিডল, প্রেফারেবলি বোথ হ্যান্ড। এটা জাস্ট এই এত ডিটেলস লেখার দরকার নাই। আমরা মনে করি এই শর্ট আনসার কোশ্চেন গুলি ঠিক এইভাবে যদি স্টুডেন্টরা লেখে, এটা গুড এনাফ, যে জাস্ট ব্রড হেডিং এ দেখো দেয়া আছে যে আইভি এক্সেস, তাহলে বোঝা যায় যে আমি একটা হোয়াইট বোর্ড করতে চাই, বোথ হ্যান্ডে দিতে চাই, আইভি ফ্লুইড দিব, ক্রিস্টালয়েড, নরমাল স্যালাইন অথবা রিঙ্গার সিলেক্টেড, ব্লাড ট্রান্সফিউশন আফটার গ্রুপিং এন্ড ক্রস ম্যাচিং। আর প্রিভেনশন অফ হেপাটিক কমার ব্রড হেডিং এ কি কি যাবে, যে ল্যাকটুলোজ একজন দিতে চেয়েছিল, আমি বলেছিলাম যে এই মুহূর্তে
ল্যাকটুলোজের কোনো প্রয়োজন আছে কিনা, এটা ডিপেন্ড করবে জিসিএস দেখে যেভাবে পাও, আইভি অ্যান্টিবায়োটিক, কারেকশন অফ ইলেকট্রোলাইট ইমব্যালেন্স, আর স্পেসিফিক ম্যানেজমেন্ট বলা হয়েছিল যে আইভি অমিপ্রাজল দিব, এটা বলেছে সবাই, আইভি টার্লিপ্রেসিন, আর্জেন্ট এন্ডোস্কোপি আর আপার জিআইটি ব্যান্ডিং লাইগেশন যেটা লাগে। মোটামুটি এইটুকু হলে একদম সুন্দর মতো 5 নাম্বার চলে আসবে। এর চেয়ে একটু কমও হলে আমি মনে করি আমরা যখন শুরুতে কথা বলছিলাম তখন যেভাবে আনসার এসছে এইটুকু হলে এটাতে 5 নাম্বার চলে আসবে। এখন আমাদের দ্বিতীয় প্রশ্নটা, এটা আমরা প্রশ্নটা দেখে ফেলেছিলাম যে একটা মানে রুটিন ইনভেস্টিগেশনে প্রেগন্যান্ট উইমেন 32 উইকসে থ্রম্বোসাইটোপেনিয়া আসছে 60,000। একটা বলা হয়েছিল যে ডিফারেন্সিয়াল কি কি, প্রতিটার একটা পার্টিনেন্ট ক্লিনিক্যাল ইনফরমেশন, আর দ্বিতীয়টা হচ্ছে সিঙ্গেল মোস্ট ইনভেস্টিগেশন প্রতিটা ডিফারেন্সিয়ালস এর জন্য। আচ্ছা, এটা হচ্ছে ক্লিনিক্যাল সিনারিও কি কি আছে, আমরা যা যা এসেছিল আমাদের জেস্টেশনাল থ্রম্বোসাইটোপেনিয়া ছিল উত্তরে, আইটিপি ছিল, হেমোলাইটিক ইউরেমিক সিনড্রোম আমরা কেউ বলি নাই, তারপর হচ্ছে হেল্প ছিল, টিটিপি ছিল, অ্যান্টিফসফোলিপিড, এসএলই ছিল, অ্যান্টিফসফোলিপিডও ছিল, আমরা শুধুমাত্র হেমোলাইটিক ইউরেমিক সিনড্রোমটা বলি নাই, মানে আমাদের উত্তরে আসে নাই আর কি। এখন একটা করে ক্লিনিক্যাল ইনফরমেশন যা ছিল সেটা একটা হচ্ছে জেস্টেশনাল থ্রম্বোসাইটোপেনিয়ার জন্য ফর দ্য ফার্স্ট টাইম ইন দ্য প্রেগন্যান্সি, এটা হচ্ছে প্রথম কথা, এটা তো আর কোনো পরীক্ষা লাগবে না, যা সিবিসি করে যদি দেখা যায় নরমাল প্রথমে আসবে। আইটিপির জন্য হিস্ট্রি অফ ক্রনিক আইটিপির একটা ফিচার, এটা সবাই বলেছে যে আমরা জিজ্ঞেস করব যে আগে তার কোথাও ব্লিডিং ছিল কিনা, কোনো থ্রম্বোসাইটোপেনিয়ার কোনো ফিচার ছিল কিনা, মেনোরেজিয়া। ম্যাডাম আমরা রুটিন চেকআপ হিসেবে তো টিটিপি কে ওই সময় আলোচনায় আনিনি, এখানে আবার টিটিপি হ্যাঁ, আমরা ওই সময় টিটিপি কে আনি নাই, তখন বলা হয়েছিল যে টিটিপি রুটিন আসার কথা না, টিটিপির কিছু ফিচার আসার কথা, কিন্তু এই কিটা যখন করা হয়েছে মনে করে এইটুকু হচ্ছে ভ্যারিয়েশন, যে স্টুডেন্টের মনে হচ্ছে হবে না, কিংবা আমি এটাকে যদি এইভাবে বলি যে এক্সামিনাররা যারা এটা করেছে তাদের তখন আসছে, অথবা অ্যানাদার গ্রুপ অফ টিচার্স কে দিয়ে যদি এই মডারেশনটা হতো হয়তোবা তারা এটা নাও নিতে পারতো। তবে আমি মনে করি যে এইটুকু নিয়ে একটু কনফিউশন আছে, এই কনফিউশনের জন্য কখনো পরীক্ষাতে স্টুডেন্টের কোনো সমস্যা হবে না, এটা স্টুডেন্টরা নিশ্চিন্ত মনে বিশ্বাস করতে পারে যে এই যেখানে হচ্ছে এক্সামিনার টু এক্সামিনার ভ্যারিয়েশন হয় যদি, সেখানে স্টুডেন্ট কখনোই সাফার করবে না, এইটুকু আমি অ্যাসিওর করতে পারি আর কি। আমি যতদিন ধরে কাজ করি স্যারদের সাথে এইটুকু আমি জানি, এইটুকু ইভেন আমাদের লেভেলেরও আমরা যারা এক্সামিনার এটা আমরা মনে করি যে এই গ্রস ভ্যারিয়েশন গুলি কখনো প্রবলেম হবে না। হ্যাঁ, তাহলে দেখো হাফটা কি মানে এখানে আসবে নাকি? বুঝি না, আবার বলো। হেমোলাইটিক ইউরেমিক সিনড্রোমটা? না ম্যাডাম, হ্যাঁ জি ম্যাডাম, হেমোলাইটিক ইউরেমিক সিনড্রোম, সেটা সেটা কি আসবে? রাইট। হেমোলাইটিক ইউরেমিক সিনড্রোমের এখন যেটা হয়েছে, আমরা একটু নিচের দিকে নামি তাহলে বুঝতে পারবো যে হেমোলাইটিক ইউরেমিক সিনড্রোমটাকে কেন এনেছে। তারপর দেখো আইটিপি তো ক্রনিক আইটিপি হিস্ট্রি আছে কিনা, অ্যান্টিফসফোলিপিড সবাই বলেছে যে মিসক্যারেজ আছে কিনা কিংবা ডিবিটির কোনো হিস্ট্রি আছে কিনা, এসএলই আর্থ্রালজিয়া র্যাশ, একজন বলেছিল যে হচ্ছে আমরা ফটোসেনসিটিভিটি দেখবো, একজন বলেছিল হচ্ছে ওরাল আলসার দেখবো। তবে এসএলই বলতে গেলে সবচেয়ে আগে যেটা লাগে যে জয়েন্ট পেইন কিন্তু একটা ইম্পর্টেন্ট, আর্থ্রালজিয়া অথবা আর্থ্রাইটিস যেটাই বলো। র্যাশ এনি ফর্মে র্যাশ হতে পারে, ফটোসেনসিটিভিটি ছাড়া যদি একদম টিপিক্যাল র্যাশ থাকে, মেলার র্যাশ, এটা একটা ক্যারেক্টারিস্টিক ফিচার। এখন হেমোলাইটিক ইউরেমিক সিনড্রোমে দেখো যতগুলি ফিচার আছে, এই ফিচারগুলি থাকলে তো রুগী আসলে রুটিন ফলো আপে আসার কথা না, যার জন্য আমরা তখন ডিআইসি কে বাদ দিয়েছিলাম। আমরা বলছিলাম যে একটা ডিআইসি পেশেন্ট এবং টিটিপি অনেকটা পাশাপাশি যায় ম্যাডাম। রাইট, কাজে এই নিউরোলজিক্যাল ফিভার, রেনাল ইম্পেয়ারমেন্ট, মনে করো টিটিপিটাকে আমি যদি ধরি যে রুগীর হেমোলাইসিস হচ্ছে খুব মাইল্ড ফর্মে, রুগী টের পায় নাই, নিউরোলজিক্যাল সিকুইলি তেমন কিছু আসে নাই, জ্বরও নাই, রেনাল ইম্পেয়ারমেন্টও ডায়াগনোসিস হলো না, তাও যদি টিটিপি আনতে পারো, হেমোলাইটিক ইউরেমিকটা আসলে একটু আসাটা ডিফিকাল্ট। কারণ কেন বলছি যে একটা রুগী যখন, এটা মেইন ম্যানিফেস্টেশন একটা ডায়রিয়ার পরে হয়, কাজে ডায়রিয়া হলে রুগী স্ক্যান্টি মিকচুরেশন হলে রুগীটাকে রুটিনে আসার কথা না। তবে আমি যেটা মনে করি যে তোমরা যে কয়টা দিয়েছিলে সেই কয়টাই মনে হয় মানে ভালো। এটা একটু ম্যাডাম আসসালামু আলাইকুম ম্যাডাম, এখানে কোশ্চেনটা তো ছিল হচ্ছে যে কেম টু ইউ উইথ থ্রম্বোসাইটোপেনিয়া অন রুটিন চেকআপ। যদি কোশ্চেনটা হতো না, তুমি কোশ্চেনটাকে মিস ইন্টারপ্রেট করছো, কেম টু ইউ উইথ থ্রম্বোসাইটোপেনিয়া না,
ও থ্রম্বোসাইটোপেনিয়া নিয়ে আসছে, যেখানে রুটিন ইনভেস্টিগেশনে দেখা গেছে যে তার থ্রম্বোসাইটোপেনিয়া আছে। রুগী সেটাই বললাম ম্যাডাম, আসছে পিওরলি রুটিন চেকআপ নিয়ে আসছে ম্যাডাম, হ্যাঁ, রুটিন হ্যাঁ। চেকআপে আসছে, তখন ম্যাডাম CBC ইনভেস্টিগেশন করেছে, করে হ্যাঁ, থ্রম্বোসাইটোপেনিয়া পাওয়া সাইটোপেনিয়া গেল। পাওয়া এখন গেছে, রাইট। থ্রম্বোসাইটোপেনিয়া তো ম্যাডাম হচ্ছে তো সেক্ষেত্রে এই যে ডেঙ্গু, তারপর হচ্ছে ইভেন সিএলডি তেও থ্রম্বোসাইটোপেনিয়া হতে পারে, হ্যাঁ, ভিটামিন বি12 ডেফিসিয়েন্সিতেও হুম, থ্রম্বোসাইটোপেনিয়া হুম, হতে পারে। হুম। তো এখন যেহেতু ম্যাডাম হচ্ছে রুটিন চেকআপ কথাটা দেওয়া হয়েছে, তখন হাস টিটিপি আসবে কিভাবে না, ম্যাডাম রুটিন চেকআপে আসবে না, আসতে পারে? আসবে না। এটাই তো বলছি তোমাকে যে আসবে না। মনে করো একটু যখন এটা কোশ্চেনটা করা হয়েছে, মনে করো এটা একটা হচ্ছে মক পরীক্ষার একটা কোশ্চেন ছিল, তো কোশ্চেনটা করার সময় যখন কি করা হয়েছে, এমনও যদি আমি তোমাকে বলি যে এই কিতে এটা রাখা হয়েছে যে থ্রম্বোসাইটোপেনিয়া, মনে করো আমরা টিচার চাই যে তুমি লিখো না, এটা দরকার নাই, কিন্তু তোমার একটা ডিসকাশনের ভিতরে তোমার আসলো, তোমার একটু পড়াও হলো যে যদি থ্রম্বোসাইটোপেনিয়া থাকে এই জিনিসগুলো আমি পড়বো। বেসিক্যালি রুটিন বললে না, এই দুইটা আসলে আনাটা একটু ডিফিকাল্ট। আমার ধারণা এই দুইটা যদি নাও দাও কোনো প্রবলেম হবে না, কিন্তু এই যে তুমি একটু জেনে রাখলে যে থ্রম্বোসাইটোপেনিয়া হলে আমার এইগুলি একটু পড়তে হবে। তারপরে তো হেল্পটা তো বলেছিল একজন, পরে বোধহয় আবার কেউ নাও করেছে। হেল্পটা মনে হয় একটু, হেল্পটা বোধহয় রাখতে হবে। হ্যাঁ, প্রেগনেন্সি রিলেটেড যেটা সেগুলি রেখে ওই দুইটা যদি নাও রাখো অসুবিধা নাই। আর ম্যাডাম এর সাথে আমাদের হ্যাঁ, ডিফারেনশিয়ালে কিন্তু ম্যাডাম প্লাস্টিকও ছিল ম্যাডাম। অ্যাপ্লাস্টিক, তোমাদের ডিফারেনশিয়ালে অ্যাপ্লাস্টিক ছিল, এখানে ডিফারেনশিয়ালে অ্যাপ্লাস্টিক নাই। কারণ কেন বলছি ম্যাডাম অ্যাপ্লাস্টিক নাই আমি একটু বলি। সেটা ম্যাডাম হচ্ছে প্রেগনেন্সিতে এই যে থ্রম্বোসাইটোপিনের যে চার্ট আছে ডেভিডসনের, হ্যাঁ, সম্ভবত হ্যাঁ, ওইখান থেকে পুরোটা উঠে দেওয়া হয়েছে। না প্রেগনেন্সিতে যদি ওইটা উঠায়ও দেয়, এই মানে তুমি যখন তোমাকে একটা সিনারিও দিবে, তোমাকে যদি এটা একটা রিকল টাইপের কোশ্চেন দিত যে প্রেগনেন্ট উইমেন প্রেজেন্টেড উইথ হোয়াট আর দ্য কজেস অফ থ্রম্বোসাইটোপেনিয়া ইন প্রেগনেন্সি, তাহলে তোমার সবগুলি দেওয়ার সুযোগ ছিল। এটা কিন্তু রিকল টাইপের কোশ্চেন দেওয়া হয় না। এটার ভিতরে একটা ট্রিকি পার্ট আছে যে পেশেন্ট এসছে রুটিন ফলো আপে, তখন দেখা যাচ্ছে যে পেশেন্টের থ্রম্বোসাইটোপেনিয়া, এখানে আসলে সবগুলি আসবে না। এটা আমি বলি সবগুলি আসলে আসবে না। আর অ্যাপ্লাস্টিক, হ্যাঁ না অ্যাপ্লাস্টিকটা একটু বলি আমি। অ্যাপ্লাস্টিকটা কেন বলছি না, অ্যাপ্লাস্টিক একটা যদি ব্লাড রিপোর্ট দেখা যায়, ব্লাড রিপোর্টে কিন্তু অ্যাপ্লাস্টিক অথবা হাইপোপ্লাস্টিক বোঝা যায়, তখন কিন্তু তাহলে শুধু থ্রম্বোসাইটোপেনিয়াটা বলতো না, এই জন্য অ্যাপ্লাস্টিকটা আনা হয়নি। হ্যাঁ, এবার তোমারটা ম্যাডাম বলো। একটা প্রশ্ন করতে পারি? হ্যাঁ হ্যাঁ অবশ্যই। ম্যাডাম, হ্যাঁ, প্রশ্নটা হচ্ছে যে মানে এখানে অনেকগুলাই ডিফারেনশিয়াল এসেছে। হুম, এখন যদি আমি টিটিপি এবং হেল্প দেই, হ্যাঁ, এখন সেক্ষেত্রে নেগেটিভ মার্কিং আসার সম্ভাবনা আছে, কারণ না হচ্ছে যে নেগেটিভ মানে মার্কিং, এটা মাত্র দুয়ে কোশ্চেন, তো দুই আসলে নেগেটিভ মার্কিং আসবে না, না বুঝছো? মানে মানে দেখা গেল দুই যে কোশ্চেন ভুল হচ্ছে মার্ক, আমরা, হ্যাঁ বলো। হ্যাঁ ভুল দেখা গেল যে এই সিনারিওতে কিন্তু এই টিটিপি এবং হাস এবং আসার কথা না, আসার একেবারে কথা আসার না, কথা না। হ্যাঁ হ্যাঁ। যদি মানে আমরা দিয়ে দেই তাহলে কিন্তু এটা ওই যে মানে এটা তো আসলে আসার কথা না, সেটা না, যদি আমরা দেই তাহলে এখানে মাইনাস নাম্বারটা কেটে যাওয়ার সম্ভাবনা আছে। আচ্ছা আমি তোমাকে বলি, নাম্বার তো ওইভাবে আসলে মানে এরকম একদম আমাদের নাম্বারিংটা কিন্তু এরকম স্ট্রাকচার নাম্বারিং না, যে এই মনে করো অস্পি পরীক্ষায় স্ট্রাকচার্ড একটা আনসার কি থাকে, কিন্তু রিটেন পরীক্ষায় কিন্তু আনসার কি যেটা থাকে, আনসার কিটা জাস্ট একটা ব্রড একটা মানে দিয়ে দেয়া হয়, যে মনে করো যে এক্সামিনার যখন একটা লং কেস করে তখন উনার মাথায় যে ডায়াগনোসিস গুলি থাকে, যে খাতা দেখতে যায় তার মাথায় কিন্তু একদম সিমিলার ডায়াগনোসিস থাকবে, এটা মনে করার কোনো কারণ নাই। তার জন্য হয় কি একটা ব্রড মানে একটা জাস্ট একটা ওভারভিউ টাইপের একটা আনসার কি দিয়ে দেয়া হয়, যেটা কখনো স্ট্রাকচার্ড না, যে সে যদি ইডিমা লেখে 0.5 পাবে, এনিমিয়া লিখলে 0.5 পাবে, এরকম না। সেই ক্ষেত্রে আমি যদি তোমাকে এই প্রশ্নটা করি, মনে করো এই যে আমি তোমাকে যে আনসার কিটা দেখিয়েছি, মনে করো এই আনসার কিটা আমি লিখলাম উত্তর, আর তোমরা যেটা বলেছিলে সেটা তুমি লিখলা, তাহলে তুমি দুইজনকে কত নাম্বার দিবা 5-এ পরীক্ষা? তুমি আমাকে বলো যে আমি এটা লিখলাম আর তুমি ওইটা লিখলা, তুমি কাকে কত দিবা? আমাকে কত দিবা, ওকে কত দিবা? তাহলে আমাকে তুমি যদি মনে করো ওকে তুমি 5 নাম্বার দিলে, আমাকে কি তুমি ফেল নাম্বার দিতে পারবা? তুমি কিন্তু দিতে পারবা না। কারণ কি? কারণ আমি সবগুলা ঠিক লিখেছি, মাঝে আমি একটা দুইটা ভুল লিখেছি। এটার জন্য কিন্তু কখনো নাম্বার মানে মানে নাম্বার ওই ওই কোশ্চেনটাতে সে পাস করবে না, এটা হওয়াটা একটু আনইউজুয়াল। হ্যাঁ, এটা আমি তোমাকে বলছি, কিটাকে ক্রিটিসাইজ করার দরকার নাই, কিন্তু এইটাই বোঝানোর জন্য যে দেখো তোমাদের এখন এই যে আমার এখানে যতজন স্টুডেন্ট আছে সবার ভিতরে মনে হচ্ছে যে এই আনসার গুলি আসবে না। এতজন যদি মনে করে এই আনসার গুলি আসবে না, তাহলে কিন্তু আসলে এটা যখন তোমরা আনসার করবা এটার জন্য কোনো প্রবলেম হবে না।
এটা আমি অ্যাসিওর করতে পারি তোমাকে। এই যে আমি তোমাকে একটু পরে আরেকটা কয়েকদিন আগে আমরা একটা পরীক্ষা নিয়েছি, আমি জানি না তোমরা কারা কারা অ্যাটেন্ড করেছিলা। ওই পরীক্ষার একটা কোশ্চেন আমার কাছে আছে, যেখানে আমি সেই কোশ্চেনটা প্লাস হচ্ছে হাইয়েস্ট নাম্বার যে পেয়েছে তার খাতাটা আমি একটু পড়ে শোনাবো, যে যার নাম্বার সবচেয়ে কম আছে সেটা একটু পড়ে শোনাবো। আমি কোনো উইদাউট অ্যানোমিনিটি, আমি তোমরা জানাবো না কোনটাকে, তাহলে তোমরা একটু বুঝতে পারবে যে নাম্বারিংটা কিভাবে হয়। ঠিক আছে, তাহলে এই পরের টুকু যাই যে ইনভেস্টিগেশন তোমরা মোটামুটি জেস্টেশনাল থ্রম্বোসাইটোপেনিয়া, ওকে ম্যাডাম। আইটিপি তে সিবিসি পিবিএ বোন ম্যারো, তারপরে হেমোলাইটিক ইউরেমিক তো তোমরা মানতে রাজি না, তারপরে পরীক্ষাগুলো একটু শুনে রাখি, ইউরিনারি, ব্লাড ইউরিয়া, সেরাম ক্রিয়াটিনিন, সিবিসি পিবিএফ, এলডিএইচ। আমরা কিন্তু চেয়েছিলাম একটা করে, তুমি যে কোনো একটা লিখলেই হয়ে যাবে। এখানে অনেকগুলি দেয়া হয়েছে স্টুডেন্টের জন্য, যে স্টুডেন্ট যে কোনো একটা লিখলে সে নাম্বার পাবে। তাহলে এই কোশ্চেনটা মনে করি আর ডিসকাশনের দরকার নাই। এরপরেরটাতে আমরা যাই। 3 নাম্বারটাকে আমরা আলাপ করেছিলাম, আলাপ করি নাই। এই 3 নাম্বার কোশ্চেনটা দেখো। 19 years old boy is referred from orthopedic OPD with a history of repeated fracture on long bone for 10 years. এই কোশ্চেনটা একটু দেওয়ার উদ্দেশ্য, এই জিনিসটা মনে হয় আমরা সবাই একটু কম পড়ি। আমি এটা এই মুহূর্তে আনসার চাচ্ছি না, আমি জাস্ট খালি তোমাদেরকে একটু দেখাই দিব যে একটা পেশেন্ট আসছে যার বয়স হচ্ছে 19 বছর, রিপিটেড ফ্র্যাকচার হচ্ছে 10 বছর ধরে। মেনশন 4 আন্ডারলাইং কন্ডিশন অফ দিস প্রবলেম, মেনশন প্রিন্সিপালস অফ ম্যানেজমেন্ট অফ দিস কেস। আমি উত্তরটা দেখানোর আগে এটা একটু 4টা কারণ যদি নাও বলতে পারো, 2-3টা কারণ বলতে পারা উচিত। আমাকে কি একটু বলবে তোমরা 1-2টা কারণ? juvenile idiopathic osteoporosis, আচ্ছা, Osteogenesis imperfecta, osteopetrosis, GIA, osteomalacia তো হবে না, এটা রিপিটেড ফ্র্যাকচার তো হয় না। celiac disease, চারটা হয়ে গেছে। এখন আমার যেখানে সবচেয়ে বেশি দরকার সেটা হচ্ছে প্রিন্সিপাল অফ ম্যানেজমেন্ট। এটা তোমরা কিভাবে লিখো আমাকে একটু বলো। এখানে কিন্তু 3.5 নাম্বার, কাজে ওখানে 4টা যা দিয়েছো 4টাতে মোটামুটি 1-এর উপরে পেয়ে যাবে। কাজে এখন মেইন নাম্বার ক্যারি করবে হচ্ছে নিচের অংশটা, প্রিন্সিপাল অফ ম্যানেজমেন্ট। এটা কিভাবে লিখি আমরা? প্রিন্সিপাল অফ ম্যানেজমেন্টে কি লিখতে হয়? Admission in the SDO, madam. তারপর বুঝি নাই, প্রথম কি? admission in the SDO. অ্যাডমিশন ইন দা, এই রোগীটার কি অ্যাডমিশন লাগবে? রেফার্ড ফ্রম অর্থোপেডিক ওপিডি, জেনারেল ম্যানেজমেন্ট একটা, লাগবে। যে কোনো প্রিন্সিপাল অফ ম্যানেজমেন্টের একটা হচ্ছে জেনারেল ম্যানেজমেন্ট আর একটা হচ্ছে স্পেসিফিক ম্যানেজমেন্ট অফ দা আন্ডারলাইং কজ। মানে স্পেসিফিক ম্যানেজমেন্টটাকে আমরা আবার ভাগ করতে পারি। এছাড়া আর অন্য কোনো কিছুর কি এরকম হতে পারে? ফার্মাকোলজিক্যাল অ্যাপ্রোচ, নন ফার্মাকোলজিক্যাল অ্যাপ্রোচ, সার্জিক্যাল ম্যানেজমেন্ট থাকতে পারে। তাহলে প্রিন্সিপাল অফ ম্যানেজমেন্ট, এই রোগীটার প্রিন্সিপাল অফ ম্যানেজমেন্টে কি হবে? একটা সার্জিক্যাল ম্যানেজমেন্ট লাগবে ডেফিনেটলি এই রোগীটার। প্রথম এটা হচ্ছে মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্রোচ লাগবে। গুড, এই যে সুন্দর, প্রথমে মাল্টিডিসিপ্লিনারি, কারণ আমরা অলরেডি অর্থোপেডিক থেকে আমাদের কাছে আসছে, অলরেডি 2টা ডিসিপ্লিন হয়ে গেছে। আমাদের এর সাথে আর কোন 2টা ডিসিপ্লিন লাগবে? অর্থোপেডিক ডিসিপ্লিনারি লাগবে, আর হচ্ছে অর্থোপেডিক তো আছে, অর্থোপেডিক থেকে হেমাটোলজি, ফিজিক্যাল মেডিসিন লাগবে, রিউমেটোলজি মেডিসিন লাগবে, সার্জারি লাগবে, তাহলে প্রথমে হচ্ছে সুন্দর বলেছে একটা মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্রোচ। তারপরে এরপরে হচ্ছে পেশেন্টের হচ্ছে ঠিক আছে, আমরা দেখি আসো। একটা সার্জিক্যাল ডিফারেনশিয়াল ম্যানেজমেন্টে কি কি আছে? একটা হচ্ছে অস্টিওজেনেসিস ইমপারফেক্ট আমরা বলেছি, রিকেটস বলি নাই, অস্টিওম্যালাসিয়া ছিল, মার্বেল বোন ডিজিজ আছে, ফাইব্রোডিসপ্লাসিয়া এটা আমরা বলি নাই। ফাইব্রোডিসপ্লাসিয়াটা কেউ বলে নাই, রিকেটসটাও কেউ বলে নাই। আচ্ছা, এখন আসো প্রিন্সিপাল অফ ম্যানেজমেন্ট। দেখো সুন্দর করে বলেছে, প্রথমে মাল্টিডিসিপ্লিনারি টিম অ্যাপ্রোচ ফর ডায়াগনোসিস, কমিউনিকেশন উইথ প্যারেন্টস, এটা খুবই ইম্পর্টেন্ট। যে পেশেন্ট কাউন্সিলিং, প্যারেন্ট কাউন্সিলিং, এটা যদি মনে করি কোনো জেনেটিক ডিজিজ তাহলে জেনেটিক কাউন্সিলিং লাগবে।
and tailored treatment need to the severity of the disease and age of the patient. এটা বলতে হবে। তাহলে কি কি আছে? 3 টাইপ অফ ট্রিটমেন্ট। কি কি আছে? একটা হচ্ছে নন সার্জিক্যাল ফিজিওথেরাপি, রিহ্যাবিলিটেশন, ড্রেসিং এন্ড স্প্লিন্টিং যদি এখন কোনো অ্যাক্টিভ ফ্র্যাকচার থাকে। দ্বিতীয় হচ্ছে সার্জিক্যাল। সার্জিক্যাল কি কি থাকে? ওরা অর্থোপেডিক্সরা যা যা করে সেটা হচ্ছে ইন্টারমেডুলারি রড দিতে পারে, স্পাইনাল এন্ড বেসিলার ইমপ্রেশন সার্জারি, আর হচ্ছে ড্রাগ টু ইনক্রিজ স্ট্রেস অফ দ্য বোন এন্ড ডিক্রিজ অফ ফ্র্যাকচার। তাহলে এর সাথে ড্রাগ দিব, ভিটামিন ডি, ক্যালসিয়াম সাপ্লিমেন্ট ফর রিকেস, কন্টিনিউ ফর লাইফ লং অ্যাকর্ডিং টু ডায়াগনোসিস। এই হচ্ছে আমার, এইটা গেল হচ্ছে 3 নাম্বার প্রশ্ন। এটা মোটামুটি পাস করার মতোই আনসার দিয়েছি আমরা, এটা আমাদের পাস। এবার হচ্ছে 4 নাম্বার কোশ্চেন। 28-year-old hypertensive man presented with weakness of all limbs and his serum potassium level was 2.2 millimole per liter. Explain mechanism of hypokalemia in each underlying condition. এই কোশ্চেনটা আসলে একটু কঠিন, আমি যেটা মনে করি এই কোশ্চেনটা স্টুডেন্টদের জন্য একটু আউট অফ ট্র্যাক। এইভাবে আমরা কোশ্চেন চাই না যে মেকানিজম অফ হাইপোক্যালেমিয়া আছে, এটাকে যদি আমরা চেঞ্জ করে বলি যে ইচ আন্ডারলাইং কন্ডিশন, তাহলে এই পেশেন্টের ডিডি কি কি? বার্টনার, জিডেলম্যান, ম্যাম এটা হাইপারটেনসিভ এটা আছে। হলো এখানে যেহেতু হাইপারটেনশন সহ আছে ম্যাডাম, কন সিনড্রোম সবার আগে একটা আসবে। হচ্ছে কন, এক নম্বরে আসবে কন সবার আগে আসবে। কোশ্চেন সিনড্রোম আসবে ম্যাডাম। লিডল সিনড্রোম আছে। কোন তারপর সিনড্রোম? লিডলস আসবে, কিন্তু 28 ইয়ার্স লিডল গেছে, তারপর লিডল লিডল সিনড্রোম আছে। আচ্ছা বার্টার syndrome আছে। লিডার্স গেছে, তারপরে কনস, তিনটা হলো। 4 নাম্বার রেনাল আর্টারিওস্টেনোসিস। রেনাল তারপরে হাইপোক্যালেমিক পিরিয়ডিক প্যারালাইসিস। আচ্ছা হাইপোক্যালেমিক হাইপোক্যালেমিক প্যারালাইসিস আসবে না ম্যাডাম, হাইপারটেনসিভ আছে। তো হাইপারটেনসিভ হাইপারটেনসিভ আছে তো এখানে কাজে পুশিং যদি হবে। হাইপারটেনসিভ ম্যাডাম বলে হাইপারটেনশন, syndrome হবে হাইপারটেনশন উইথ ডায়াবেটিক্স আসবে, ডায়াবেটিক্স। ডায়াবেটিস আছে। হাইপারটেনশন 28 ইয়ার্স ম্যাডাম, ইডিওপ্যাথিক হাইপারটেনশন হওয়াটা আনলাইকলি। ডায়াবেটিস যদিও বলি, কিন্তু তারপর ইডিওপ্যাথিক হাইপারটেনশন হওয়াটা আনলাইকলি। ম্যাডাম কোন সিনড্রোম, কুশিং সিনড্রোম, তারপরে লিডল সিনড্রোম, হাইপারটেনশন উইথ ডায়াবেটিস। আচ্ছা কনস আসছে, কুশিং আসছে, হাইপারটেনশন আসছে, বার্টার এখানে আসবে না, কারণ ব্লাড প্রেশার নরমাল। বার্টার আসবে না, ব্লাড লিডল প্রেশার সিনড্রোম আসবে। লিডলস আসবে ম্যাডাম। লিডল আচ্ছা আসবে ঠিক আছে। এখানে, লিডল আসবে। আচ্ছা তাহলে যতগুলি চাঁদা তুলে আমাদের যতগুলা হয়েছে মনে হয় আনসার সবই আসছে, আসো আমরা দেখি। তারপরে মেনশন স্পেশাল ইনভেস্টিগেশন ফর দিস কেস। স্পেশাল ইনভেস্টিগেশন মানে কি? 24 আওয়ার ইউরিনারি ইলেক্ট্রোলাইট। আচ্ছা আগে আমাকে বলো স্পেশাল মানে কি? হ্যাঁ ববি, তোমাকে ওই আমি একটু পরে ডিজিজের ফোন জন্য দিই, আমি না ক্লাসে পরে ফোন করব। হ্যাঁ? আমাকে আগে বলো যে স্পেশাল ইনভেস্টিগেশন মানে কি? ওই ডিজিজের জন্য স্পেসিফিক ওই ডিজিজের জন্য সেকেন্ড লাইন ইনভেস্টিগেশন, সোজা কথা। ওই Investigation, ডিজিজের জন্য confirmatory একটা investigation. কনফার্মেটরি ইনভেস্টিগেশন। ভেরি গুড। তাহলে আসো কি কি আসছে উত্তর। 1 নাম্বার হচ্ছে কন সিনড্রোম, আমরা বলছি কুশিংও বলেছি আমরা, রাইট? রেনোভাস্কুলার হাইপারটেনশন এটাও আসছে, রেনাল আর্টারিওস্টেনোসিস বলছে, লিডল সিনড্রোম আছে, প্রাইমারি হাইপারটেনশন উইথ ডায়াবেটিক ইউজ। তার মানে এই 5টাই আমাদের চলে আসছে। যে বার্টার বলছিল পরে একজন বলছে বার্টার আসবে না কারণ পেশেন্ট ইজ হাইপারটেনসিভ। তাহলে এই হচ্ছে পসিবিলিটিস। এরপরে কি বলছি, মেকানিজম অফ হাইপোক্যালেমিয়া। কনসে হচ্ছে রেনাল লস, পুশিং এ হচ্ছে অ্যালকালোসিস, রেনোভাস্কুলার হাইপারটেনশন হচ্ছে সেকেন্ডারি টু হাইপাররেনিমিক হাইপারঅ্যালডোস্টেরনিজম, লিডার্স হচ্ছে রেনাল লস, আর হচ্ছে প্রাইমারি হাইপারটেনশন উইথ ডায়াবেটিক ইউজ, এটা হচ্ছে রেনাল লস ডিউ টু ডায়াবেটিস। স্পেশাল ইনভেস্টিগেশন এটা আমি জানি পারবা, কারণ হচ্ছে যে যেটা উত্তর দিয়েছো যে কি কারণে হয় সেই কারণের জন্য জাস্ট খালি তার জন্য স্পেসিফিক যে ইনভেস্টিগেশন সেটা বললেই হবে। কনসের জন্য আমরা বলেছি যে সেরাম অ্যালডোস্টেরন, প্লাজমা রেনিন অ্যাক্টিভিটি, অথবা দুইটা দেয়া আছে যে কোনোটা করলেই হবে, সিটি এমআরআই অথবা ভেনাস স্যাম্পলিং অফ রেনিন এন্ড অ্যালডোস্টেরন। প্রাইমারি হাইপারটেনশন, ডায়াবেটিক ইউজ, এটি ইলেক্ট্রোলাইট করলেই হবে ইউরিনারি। পুশিং সিনড্রোমে সেরাম কর্টিসল উইথ এসিটিএইচ অর 24 আওয়ার ইউরিনারি ফ্রি কর্টিসল। রেনোভাস্কুলার হাইপারটেনশন জানি আমরা সবাই যে আল্ট্রাসোনোগ্রাম রেনাল আর্টারি করতে পারি অথবা রেনাল ডুপ্লেক্স করতে পারি। আর লিডার্স এর জন্য সেরাম অ্যালডোস্টেরন উইথ প্লাজমা রেনিন অ্যাক্টিভিটি, সিটি এমআরআই, কন্ট্রাস্ট, অ্যাড্রেনাল গ্ল্যান্ড আর জেনেটিক টেস্টিং। এখন এখানকার লাস্টের কোশ্চেনটা, এটা আমার ধারণা এটা সব স্টুডেন্ট পারে, এটা বোধহয় ডিসকাশন লাগবে না। এটা খুবই একটা কমন কোশ্চেন, কিন্তু খুবই একটা পেইড কোশ্চেন। এটা জানতে হয় সবার যে 65 years old hypertensive diabetic presented with atrial fibrillation. How would you stratify the cerebrovascular risk? এটা সবাই জানে। আর write the management of atrial fibrillation in this patient. আমাকে একটু খালি atrial fibrillation এর ম্যানেজমেন্টটা একটু বলো এই পেশেন্টের জন্য। এটাও সবার পারার কথা। আচ্ছা আমি একটু দেখাই ফেলি, তাহলে আমরা অন্য একটা জিনিস দেখতে পারবো। এই যে ক্লিনিক্যাল
স্কোরিং করতে হবে। স্ট্র্যাটিফিকেশন, এখানে টোটাল স্কোর কত আসছে, এই রুগীর হচ্ছে স্কোর হচ্ছে 3 পয়েন্ট, তার মানে 3.2% পার ইয়ার আনঅ্যাডজাস্টেড স্ট্রোক রেট। ম্যানেজমেন্ট হচ্ছে রেট কন্ট্রোল দিব বিটা ব্লকার অথবা ভেরাপামিল দিয়ে, রিদম কন্ট্রোল দিব, এর সাথে হচ্ছে অ্যান্টিকোয়াগুলেন্ট লাগবে, ডেবিগার্টান, আর হচ্ছে ট্রিটমেন্ট অফ আন্ডারলাইং কজ। এই হচ্ছে আমাদের একটা কোশ্চেন আমরা শেষ করলাম। এখন হচ্ছে দাঁড়াও, এটা স্টপ করি আগে। আচ্ছা, আমি চ্যাট আপনি আটটা কোশ্চেন দিয়েছিলেন ম্যাডাম, ওই যে হ্যাঁ, ওই আমাদেরকে 8টা কোশ্চেন নিয়ে আলাপ করার আগে এখন জাস্ট খালি একটা বিষয় আমি আগে একটু প্রসিড, টাইম ইজ লিমিটেড 10:20। ম্যাডাম মানে হ্যাঁ, লং কোশ্চেনটার আনসারটা একটু দেখা যাবে ভালো। আচ্ছা, কোন লং কোশ্চেনটা আমরা যেটা দিয়েছিলাম? জি ম্যাডাম, প্রথম যেটা আলোচনা হলো ওটা কোশ্চেন পাচ্ছিলেন না ও প্রথমে আচ্ছা, বলতেছিলেন। প্রথম যেটা খুঁজে পাচ্ছিলাম, আচ্ছা ওইটা আলোচনাটা আমি একটু পরে করি। আমি যে কোশ্চেন গুলা দিয়েছিলাম, আমাকে কি কোশ্চেন গুলার আনসার একটু বলবে? কালকে যে কোশ্চেন গুলা দিয়েছিলাম, ম্যাডাম কোশ্চেন গুলো কি শেয়ার করবো ম্যাডাম? হ্যাঁ একটু দেখাও। ম্যাডাম এই যে আমি দিয়েছি ম্যাডাম। আচ্ছা ফাইন। আচ্ছা, ফার্স্ট লং কোশ্চেনের সলভটা আমি একটু পরে দেখাচ্ছি। হ্যাঁ, তোমরা এই কোশ্চেনটা কি করেছিলা? কেউ কি একটু বলবে? কেউ কি একটু আনসার আমি করতে চাও? যে কোশ্চেন গুলা 8টা কোশ্চেন হচ্ছে আগে দিয়েছিলাম, আপনারা যদি কেউ দেখে মানে সলভ করে থাকেন তাহলে একটু পার্টিসিপেট করলে ভালো হয় ম্যাডামের সাথে। আসসালামু আলাইকুম ম্যাডাম। আচ্ছা হ্যাঁ বলো। ম্যাডাম ফার্স্ট কোশ্চেনে এটা প্রভিশনাল ডায়াগনোসিস ম্যাডাম ছিল প্রাইমারি পালমোনারি হাইপারটেনশন। প্রাইমারি পালমোনারি হাইপারটেনশন, এটার সাথে আর কিছু দিতে চাও নাকি শুধু এই একটাই দিতে চাও? আরেকটা ম্যাডাম দেওয়া যায় যে পালমোনারি থ্রম্বোএম্বোলিজম, মানে ক্রনিক পালমোনারি থ্রম্বোএম্বোলিজম। না, ক্রনিক থ্রম্বোএম্বোলিজম দিলে তো একই কাজ। সিভিয়ার অ্যানিমিয়া। ওইটা হচ্ছে পালমোনারি, মানে প্রাইমারি পালমোনারি হাইপারটেনশন অথবা সেকেন্ডারি পালমোনারি হাইপারটেনশন করেই করবে, হাইপারটেনশন থাইরোটক্সিকোসিস। আর একটা কি দিতে চাও? অ্যানিমিয়া হতে পারে, মডারেট অ্যানিমিয়া এবং থাইরোটক্সিকোসিস। মডারেট সিভিয়ার অ্যানিমিয়া। ভালভুলার হার্ট ডিজিজ। ভালভুলার হার্ট ডিজিজ একটা, আচ্ছা ভালভুলার হার্ট ডিজিজ। চেস্ট পেনটা তাহলে প্রথম প্রশ্ন কি ছিল? যদি থাইরোটক্সিকোসিস বলো, থাইরোটক্সিকোসিসের ফিচার কি কখনো এইভাবে দেয়া হয় যে প্রোগ্রেসিভ ডিসনিয়া ফর 6 মান্থস উইথ চেস্ট পেন, ফ্যাটিগ দিয়ে কি, মানে প্যালপিটেশন দেখে কি শুধু থাইরোটক্সিকোসিস মনে হচ্ছে? কারণ তোমার কিন্তু একটা জিনিস, কোশ্চেনের একটা জিনিস বুঝতে হবে, যে কোশ্চেনটা এই পেশেন্টের এই রেসপিরেটরি প্রবলেম, তার সাথে তোমাকে রেসপিরেটরি একটা ফাইন্ডিং দিয়েছে, রেসপিরেটরি রেট হচ্ছে 26 পার মিনিট। থাইরোটক্সিকোসিসে কি রেসপিরেটরি রেট দিই আমরা কখনো? যে থাইরোটক্সিকোসিস একটা পেশেন্ট যদি টেকিকার্ডিয়া দিতাম তাহলে নাহলে একটা কথা ছিল যে টেকিকার্ডিয়া আছে আর একটা দুটো ফিচার আছে। তাহলে এটা থাইরোটক্সিকোসিসের একজন দিয়েছে যে কার্ডিওমায়োপ্যাথি, মানে কার্ডিয়াক রিলেটেড অথবা রেসপিরেটরি রিলেটেড। তাহলে এখানে কি সিভিয়ার অ্যানিমিয়া অথবা ক্রনিক হার্ট ফেলিয়ার ডিউ টু কার্ডিওমায়োপ্যাথি অথবা ভালভুলার হার্ট ডিজিজ ইকুইভ্যালেন্ট এগুলো কি আসবে ম্যাডাম? পালমোনারি হাইপারটেনশন, পালমোনারি হাইপারটেনশন একটা আসবে। হাইপারটেনশন হওয়ার সম্ভাবনা বেশি। ব্রেথলেসনেস কার্ডিওমায়োপ্যাথি বলাটা মুশকিল। কার্ডিওমায়োপ্যাথি বলাটা মুশকিল কেন? আমিও ওদের সাথে একমত এই কথা, যে কার্ডিওমায়োপ্যাথি যদি বলো তাহলে হচ্ছে তোমার লাগবে হচ্ছে যে কার্ডিওমায়োপ্যাথি প্রেজেন্টেড হার্ট ফেলিয়ার। হার্ট ফেলিয়ারের ফিচারে কিন্তু প্রোগ্রেসিভ ডিসনিয়া সাধারণত দেয় না। হ্যাঁ, হার্ট ফেলিয়ারে প্রোগ্রেসিভ ডিসনিয়া হলো মনে করো রেসপিরেশন রেট 26, লাংসে কিছু নাই। কার্ডিওমায়োপ্যাথি হয়ে যদি হার্ট ফেলিয়ার হয়, লাংস অসকালটেশন একদম ক্লিয়ার থাকবে? একদম তো ক্লিয়ার থাকবে না। আর ভালভুলার হার্ট ডিজিজ রাখতে পারো, কারণ হচ্ছে যেহেতু বলা হয় না যে তার প্রিকর্ডিয়ামে কি আছে, কিন্তু বলা হয়েছে যে নরমাল ব্রেথ সাউন্ড উইথ আনরিমার্কেবল চেস্ট ফাইন্ডিং। যদি আনরিমার্কেবল চেস্ট ফাইন্ডিংস হয়, আমরা একটা বিষয় একটু মানে সিদ্ধান্তে আসি, সেক্ষেত্রে আমরা হার্ট ফেলিয়ার রাখবো কিনা। ম্যাডাম পেরিকার্ডিয়াল ইফিউশন কি আসবে কি? পেরিকার্ডিয়াল ইফিউশন, প্রোগ্রেসিভ ডিসনিয়া যে 6 মান্থ চেস্ট পেইন আছে, ফ্যাটিগ আছে, প্যালপিটেশন আছে, পেরিকার্ডিয়াল ইফিউশন একটা ডিডি আসতে পারে কিন্তু একটু আনইউজুয়াল, কারণ রেসপিরেশন রেটটা বেশি। পেরিকার্ডিয়াল ইফিউশন রেসপিরেশন রেট বাড়বে,
কিন্তু বেসিক্যালি এটা আসলে এই ক্লুটা দেয়া হয়েছে প্রাইমারি পালমোনারি হাইপারটেনশন থেকেই আসলে। এই পেশেন্টটা প্রাইমারি পালমোনারি হাইপারটেনশনেরই একটা পেশেন্ট। হোয়াট ক্লিনিক্যাল ইনফরমেশন ইউ উড সার্চ? এখন তুমি আমাকে বলো যে কি কি ক্লিনিক্যাল ইনফরমেশন সার্চ করতে চাও। ম্যাডাম এখানে কি সিভিয়ার অ্যানিমিয়া বলা যায় ম্যাডাম? সিভিয়ার এনিমিয়া তো বলি না, এটা প্রথমে বলছি ক্লিনিক্যাল ইনফরমেশন কি কি সার্চ করবা। তাহলে এখন তুমি ক্লিনিক্যাল ইনফরমেশনে বলতে চাও পারো যে পেশেন্ট এনিমিক কিনা আমি এটা দেখবো। কারণ এটা না আমি তুমি সিভিয়ার এনিমিয়া বলছো তো আমার তখন মনে পড়তেছে যে সিভিয়ার এনিমিয়ার পেশেন্টের কি মানে রেসপিরেটরি ফাইন্ডিংসটা না সাধারণত দেয় না। তুমি যখন দেখবা যে একটা পেশেন্টের রেসপিরেটরি রেট দেয়া আছে, বলছে ব্রেথ সাউন্ড ভেসিকুলার ফাইন্ডিংস আনরিমার্কেবল, এখন বলো তাহলে ক্লিনিক্যাল ইনফরমেশন কি কি দেখতে চাও? ম্যাডাম ফার্স্ট হচ্ছে ফ্যামিলি হিস্ট্রি পজিটিভ আছে কিনা, তার ফ্যামিলি হিস্ট্রি অফ ডিসনিয়া অর এনি কাইন্ড অফ পালমোনারি ডিসঅর্ডার। ফ্যামিলি হিস্ট্রির সাথে প্রথম ইনফরমেশন ফ্যামিলি হিস্ট্রি কেন নিতে চাচ্ছ, কি ডায়াগনোসিসের জন্য? ম্যাডাম ইডিওপ্যাথিক মানে এই পেশেন্টটার মানে এই হিস্ট্রির সাথে ফ্যামিলি হিস্ট্রিটা সবচেয়ে আগে কেন নিতে চাচ্ছি? মানে ফ্যামিলি হিস্ট্রি নিলে অনেক শেষে এসে নিতে পারি, কিন্তু একদম শুরুতেই প্রথম ফ্যামিলি হিস্ট্রি বোধহয় লাগবে না। শুরুতে আগে ওর হিস্ট্রি নিয়ে ওর রিলেটেড কি কি জানতে চাও? ম্যাডাম কানেক্টিভ ভেরি গুড, একটা কোনো কানেক্টিভ টিস্যু ডিজিজ আছে কিনা, দুই নাম্বার। তারপরে প্রেগন্যান্সি জানতে চাও না? ভালভুলার হার্ট ডিজিজ তার রেসপিরেটরি কোনো কমপ্লেইন ছিল কিনা, ভালভুলার হার্ট ডিজিজ আছে কিনা, কোনো সিনকোপ ছিল কিনা, তার কোনো সিনকোপ হিস্ট্রি আছে কিনা, তারপরে ওসিপি হিস্ট্রি আছে কিনা, ওসিপি হিস্ট্রি আছে কিনা, ওসিপি হিস্ট্রি, ওসিপি আচ্ছা এক মিনিট, একটু ওবেসিটিটা কিন্তু আমরা হিস্ট্রিতে দিব না, ওবেসিটি হচ্ছে ফাইন্ডিং এ বলবো। ম্যাডাম ওসিপি ওসিপি না, তোমার না, একজন বলেছিল ওবেসিটি, ওসিপি হিস্ট্রিটা অবশ্যই নিতে হবে। তারপরে রেসপিরেটরি ডিজিজ আছে কিনা, রেসপিরেটরি ডিজিজ আছে কিনা, রেসপিরেটরি কি ডিজিজ, অকুপেশন জানতে চাও না? অকুপেশনাল হবি সবই আসবে ম্যাডাম, অকুপেশন আসবে, হবি আসবে। দেখো অকুপেশন একটু বলে ওকে বলে দিচ্ছে হাউস ওয়াইফ, তারপরে হাউস ওয়াইফ হলে অকুপেশন নিতে হবে। লেগ সোয়েলিং এর হিস্ট্রি নিবা না? লেগ সোয়েলিং হিস্ট্রি লাগবে ম্যাডাম। ম্যাডাম টিবির হিস্ট্রি নেব না, কনস্ট্রিকটিভ পেরিকার্ডাইটিস যদি কনস্ট্রিকটিভ পেরিকার্ডাইটিস টিবি করলে টিবির হিস্ট্রি নিবা। আচ্ছা এখন বলো ফিজিক্যাল সাইনে কি কি দেখবা? ম্যাডাম এইচআইভি আছে কিনা, এইচআইভি হিস্ট্রি নিবে। এইচআইভি একটা ইম্পর্টেন্ট কজ, এইচআইভি হিস্ট্রি নিব। হাউ উইল ইউ ইনভেস্টিগেট হার? ইনভেস্টিগেট করবা। দ্বিতীয় কি, হাউ উইল ইউ ইনভেস্টিগেট হার? ফিজিক্যাল এক্সামিনেশন কি দেখবে এটা বললা না তো। ক্লিনিক্যাল ইনফরমেশন মানে হিস্ট্রি হয়েছে, ফিজিক্যাল এক্সামিনেশন। ফিজিক্যাল এক্সামিনেশন দেখবো, এক্সামিনেশনের মধ্যে ম্যাডাম প্রথমত হচ্ছে ডিপিএলডি সাজেস্টিভ কোনো কিছু আছে কিনা, ম্যাডাম হচ্ছে তার হচ্ছে ইন্সপিরেশনে তার এন্ড ইন্সপিরেটরি ক্যাপিটেশন আছে কিনা, এবং হচ্ছে সেটা চেঞ্জ উইথ কাফিং এটা হয় কিনা। আচ্ছা একটু দাঁড়াও আমি একটু রেসপন্স করি। সেটা হচ্ছে এটা কিন্তু চেস্টের ফাইন্ডিংস কিন্তু বলে দেয়া আছে। প্রিকর্ডিয়াম দেখবো S1 S2 কেমন, পালমোনারি মানে লাউড আছে কিনা S2। জেনারেল এক্সামিনেশনে কিছু দেখবা না, একজন দিয়েছে যে ক্লাবিং দেখবো, র‍্যাশ দেখবো, জয়েন্ট পেন দেখবো। তোমরা আচ্ছা না আমি না একটা কথা বলি, সেটা হচ্ছে সব সময় ফাইন্ডিং যখন লিখবা আগে চিন্তা করবা জেনারেল এক্সামিনেশন রিলেটেড কোনো ফাইন্ডিংস আছে কিনা। তাহলে জেনারেল এক্সামিনেশন রিলেটেড ফাইন্ডিংসটা আগে বলো, তারপরে হচ্ছে যে সিস্টেমিক এক্সামিনেশন রিলেটেড ফাইন্ডিংস। তাহলে জেনারেল এক্সামিনেশনে জেবিপি দেখবা, পালস দেখবা, বিপি দেখবা, এটা কম্পালসারি দেখতেই হবে। অ্যানিমিয়া দেখতে হবে, অ্যানিমিয়া, ক্লাবিং, সাইনোসিস। ভেরি গুড। র‍্যাশ আছে কিনা, জয়েন্ট টেন্ডারনেস আছে কিনা, রেনল্ডস আছে কিনা, এগুলি সবগুলি আমরা দেখবো। ফিচার্স অফ সিস্টেমিক স্ক্লেরোসিস মানে এনি কানেক্টিভ টিস্যু ডিজিজ। তুমি যদি এক লাইনে লিখে দাও ফিচার্স অফ এনি কানেক্টিভ টিস্যু ডিসঅর্ডার তাহলে হয়ে যাবে। এরপরে আসো প্রিকর্ডিয়াম দেখতে হবে। এখন প্রিকর্ডিয়ামে সবচেয়ে ইম্পর্টেন্ট যে কোনো কিছু লাউড P2 তারপরে রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি ফিচার ভেরিয়েবল ইন্টেন্সিটি অফ ট্রাইকাসপিড রিগারজিটেশন। এই তো এখন পারা যাচ্ছে। তারপরে ইনভেস্টিগেশন করব। ইনভেস্টিগেশন কি কি করব?
ইনভেস্টিগেশন এখানে তো ফার্স্ট লাইন সেকেন্ড লাইন করতে হবে। হ্যাঁ আউটলাইন হাউ উইল ইউ ইনভেস্টিগেট হার, তাহলে একটা ফার্স্ট লাইন ইনভেস্টিগেশন করবা, তারপরে হচ্ছে সেকেন্ড লাইন ইনভেস্টিগেশন করবা। ফার্স্ট লাইন ইনভেস্টিগেশন করব কি? ইকোকার্ডিওগ্রাম ফার্স্ট করব লাইন ইনভেস্টিগেশন এইচআরসিসি, না ইসিজি করব ফার্স্ট লাইন ইনভেস্টিগেশন কখনো এইচআরসিসি বলো না। হ্যাঁ টিবিসি করব, চেস্ট সিবিসি করব, ইএসআর করব, চেস্ট করব, সিআরপি করব, তারপরে ইকো তো তোমার ফার্স্ট লাইন ইনভেস্টিগেশনে আসতে পারে। ইসিজি হ্যাঁ, করব, ইকো ইকো আসবে। করব। তারপরে পরে সেকেন্ড লাইন ইনভেস্টিগেশনে যে এখন তুমি মনে করতে পারো একটা ডি ডাইমার করবা না, এবিজি করব, এবিজি করতে হবে, লাং ফাংশন টেস্ট করতে হবে। হ্যাঁ লাং ফাংশন টেস্ট function করবে। test। তারপরে সেকেন্ড লাইনে lung যে function তখন তুমি parameter সেকেন্ড করবে। লাইনে যে এখন তুমি যদি মনে করো ডপলার কজ ওয়াইজ ইকো অ্যাকর্ডিং টু করব। কজ ওয়াইজ ইনভেস্টিগেশন করবা। গুড, তাহলে এটা মোটামুটি পারে। এখন আউটলাইন দেবে ম্যানেজমেন্ট প্ল্যান। ম্যানেজমেন্ট বলো। সেকেন্ড লাইনে ম্যাডাম ওই কানেক্টেড ডিজিজের মার্কার গুলো আসবে। এটিমে থাকে ম্যাডাম, আমরা এটা দিতে পারি। ম্যানেজমেন্ট কি দিবা? ম্যাডাম জেনারেল ম্যানেজমেন্ট পর্যন্ত করব, অ্যাভয়েড জেনারেল ম্যানেজমেন্ট স্পেসিফিক, জেনারেল ম্যানেজমেন্ট স্পেসিফিক ম্যানেজমেন্ট। জেনারেল ম্যানেজমেন্ট হচ্ছে কি হেভি এক্সারশন অ্যাভয়েড করবে। কি কি অ্যাভয়েড, কিছু drugs কি avoid কি করতে অ্যাভয়েড হবে। করবে? ড্রাগ অ্যাভয়েড, আর কি কি করবে? এটা যে Avoid এক্সারশন generic অ্যাভয়েড condition এ করবে, সল্ট অ্যাভয়েড করবে। প্রেগন্যান্সি হেভি এক্সারশন। প্রেগন্যান্সি। আচ্ছা, একজন একটা টেক্সট পাঠিয়েছে যে ম্যাডাম ইনভেস্টিগেশনে ফাইন্ডিং কি লেখা লাগবে। ও এই কথাটা বলাতে আমার একটা ভালো কথা মনে পড়ছে এই মুহূর্তে। আমি এই কথাটা একটু শেষ করি, তারপর আমি একটু প্রসিড করি। সেটা হচ্ছে কিছু কিছু পরীক্ষার খাতায় স্টুডেন্টরা যখন ডিডি আসে, হ্যাঁ ডিডি আসলে যখন বলে হচ্ছে রাইট ডাউন ইউর ক্লিনিক্যাল ইনফরমেশন ইন ফেভার অফ ইউর ডায়াগনোসিস, তখন দেখা যায় স্টুডেন্ট, সাপোজ আমি একটু যদি বলি যে সে একটা 3টা ডায়াগনোসিস কানেকটিভ টিস্যু ডিজিজে, মনে করো একটা হচ্ছে রিউমাটয়েড আর্থ্রাইটিস, একটা এসএলই কথার কথা, আর একটা হচ্ছে সিস্টেমিক স্ক্লেরোসিস মনে করো। তাহলে সেই স্টুডেন্ট তখন কি করে যে প্রথমে লিখবে হচ্ছে রিউমাটয়েড আর্থ্রাইটিস, লিখে রিউমাটয়েড আর্থ্রাইটিসের হিস্ট্রিতে যা থাকবে, ফাইন্ডিংসে যা থাকবে তা লিখবে। তারপরে দেখা গেলো লিখলো এসএলই, এসএলই লিখে তারপর লিখলো হচ্ছে এসএলই ক্লিনিক হিস্ট্রিতে এই থাকবে, ক্লিনিক্যাল ফিচারে এই থাকবে। এইভাবে কি তোমরা কেউ লিখো কিনা আমি একটু জানতে চাই। ব্রড হয়ে যাবে ম্যাডাম। না ব্রড হয়ে যাবে না। আমি কি তোমাকে বুঝাতে পারলাম যে আমি কি বলতে চাচ্ছি? জি ম্যাডাম, তাড়াহুড়া থাকে। ম্যাডাম সময় কম তো, ওই জন্য টাচ করে যাওয়ার চেষ্টা করতে হবে। না এটাকে তো টাচ করে যাওয়া বলে না, এটাকে কি এইভাবে কখনো কি আমরা রুগী দেখি যখন আমরা কি এইভাবে কখনো চিন্তা করি নাকি আমি এইভাবে বলবো যে যদি এনিমিয়া পাই তাহলে আমার ডায়াগনোসিস এই, যদি জন্ডিস পাই তাহলে আমার ডায়াগনোসিস এই। আমি কি ডিজিজ ধরে ফিচার্স আর সাইন লিখবো? এটা তো কখনো লিখবো না। এটা কিন্তু তোমরা কখনো লিখবে না যে ডিজিজ ধরে তারপরে হিস্ট্রি লিখলাম, তারপরে ফিচার্স লিখলাম, তারপরে ইনভেস্টিগেশন লিখলাম। এটা কখনো করা যাবে না। করতে হবে হচ্ছে সিমটমস ধরে আমি ডায়াগনোসিস, সাইন ধরে আমি ডায়াগনোসিস, যে এই রোগীটা যদি এনিমিয়া থাকে তাহলে এই দুইটা হইতে পারে, এই রোগীটা যদি ইকটেরিক থাকে তাহলে এটা হইতে পারে, এই রোগীটা যদি সাইনোস থাকে তাহলে এটা হইতে পারে। তাহলে তো ম্যাডাম একটা রোগ অনেকবার লিখতে হবে, একটা ডিজিজ। হ্যাঁ তাই তো লিখতে হবে, সব ডিজিজ রাখতে হবে। সেটা ম্যাডাম অনেক বড় হয়ে যায় তো লেখা। না এটা বড় ছোটর বিষয় না তো, এটা বড় ছোটর বিষয় না তো, এটা তো অ্যাপ্রোচের বিষয়। ম্যাডাম তুমি এভাবে যখন, লেখা, হ্যাঁ বলো। ম্যাডাম আমি বলছিলাম যে মানে এভাবে মানে একটু সময় থাকলে লেখা যায়, আর হচ্ছে ম্যাডাম এইভাবে লিখতে গেলে সমস্যা হয় যে অনেক সময় পয়েন্ট মিস হয়ে যায়। তো ম্যাডাম যদি এরকম হয় যে কখনো একদম সময় কম থাকা অবস্থায় আমরা যদি ওই আপনি ম্যাডাম যেটা বললেন সেটা যদি ফলো করি, তখন যদি সময় কখনো কম থাকে তাহলে কি পাস মার্কস পাওয়া যাবে কিনা? না এটা হলো আমি যখন এই খাতা দেখে আমি এইভাবে কখনো আমি 5 নাম্বার দিই না, এটা আমি বলে ফেললাম আগে। সরি টু সে। আপনি একটু কারেক্ট হয়ে যদি একটু বলতেন ম্যাডাম। আচ্ছা আমি তোমাকে এখন বলি, আমি এই যে তুমি লিখলা যে একটা রুগী আসলো, সাপোজ আমি বলি মনে করো একটা রুগী আসলো হচ্ছে 30 ইয়ার্স ওল্ড ফিমেল, প্রেজেন্টেড উইথ পলিআর্থ্রাইটিস, সিমেট্রিক্যাল পলিআর্থ্রাইটিস, ঠিক আছে? এইটুকুই আমি খালি দিলাম। এখন দিয়ে আমি তোমাকে বললাম হোয়াট ক্লিনিক্যাল ইনফরমেশন ইউ ওয়ান্ট টু সার্চ ইন ফেভার অফ ইউর ডায়াগনোসিস। 30 বছর সিমেট্রিক্যাল পলিআর্থ্রাইটিস, তোমার ডিডি কি কি থাকবে? তুমি মনে করো তোমার 2টা ডিডি, একটা তুমি এসএলএ একটা ডিডি রাখলা, তুমি রিউমাটয়েড আর্থ্রাইটিস একটা ডিডি রাখলা, ঠিক আছে? আমি মনে করি এই 2টা ডিডি। তাহলে তুমি এখন কি বলবা যে রিউমাটয়েড আর্থ্রাইটিস যদি এই রোগীটার হয় তাহলে এই রোগীটার কি কি থাকবে? মর্নিং স্টিফনেস থাকবে এত বেশি, এই রোগীর সিমেট্রিক্যাল আর্থ্রাইটিস থাকবে, এই রোগীর জিআইপি ইনভলভমেন্ট থাকবে,
এই এতগুলি বললা, আর তারপরে নিচে লিখলেন যে এই রুগীকে আমি যদি এক্সামিন করি আমি সাইন এই পাবো। তারপরে তুমি লিখলে যদি এসএলই হয় তাহলে ক্যারেক্টার এরকম হবে। এইভাবে কি আমরা কখনো রুগী দেখি? এভাবে তো আমরা কখনো রুগী দেখি না, এভাবে কখনোই দেখি না। তাহলে তুমি কি লিখবা যে মর্নিং স্টিফনেস মোর দেন 1 আওয়ার রিমাটয়েড আর্থ্রাইটিস। এসএলই তে কি কখনো মর্নিং স্টিফনেস থাকবে মোর দেন 1 আওয়ার? থাকবে না। তারপরে তুমি লিখলা যে সাপোজ বাটনিয়ার ডিফর্মিটি রিমাটয়েড আর্থ্রাইটিস, তুমি লিখলা ম্যালার র্যাশ এসএলই। তাহলে এইভাবে তোমার যেতে হবে, তুমি ডিজিজ ধরে কখনো লিখবা না। এটা লিখার স্টাইল লং না। কেস স্টাইলে ম্যাডাম, লং কেস স্টাইলে, লং কেসের মতো করে। ওই একটা লং একটা রাইট লং কেসের মতো করে না। এটা তো এই কোশ্চেনটা থাকে, তুমি যদি এমডি পরীক্ষা বলো, এমডি পরীক্ষায় এরকম অনেকগুলো কোশ্চেন থাকে, কিন্তু এফসিপিএস পরীক্ষায় শুধুমাত্র কোশ্চেন 1টা এই টাইপের হয়, কিন্তু এমডি পরীক্ষায় কিন্তু এরকম কোশ্চেন অনেকই থাকে। একটা তো থাকেই, যেটা আগের এমডি তে যেটা ছিল, একটা অথবা দুইটা থাকে। তাহলে তোমরা এই স্টাইলে কখনো লিখো না, তোমরা লিখবা হচ্ছে ম্যাম একটা কোশ্চেন ম্যাম, যদি আমরা রিউমাটয়েড আর্থ্রাইটিস লিখে সরাসরি এভাবে না লিখি যে সিম্পটম গুলো এরকম ছিল, কিন্তু আমরা যদি সিম্পটম গুলা লিখে একবারে ইন্ডিকেট করি ম্যাম, সেটা কি মানে ঠিক হবে না? হ্যাঁ, তুমি সিম্পটম মানে এই দুইটার ভিতরে পার্থক্য কি? আমি যেটা বললাম আর তুমি যেটা বললে, এই দুইটার ভিতরে পার্থক্য কি? ম্যাম আমি সিম্পটম এরপরে হচ্ছে কলামের বাম পাশে আর ডান পাশে আর কি। হ্যাঁ, তুমি তো যে আমি যেটা বললাম সেটা ডান পাশেরটা তুমি বাম পাশে নিয়ে গেলে, সে একই কথাই হলো যে রিউমাটয়েড আর্থ্রাইটিস যদি হয় তার এই পাবো, এই পেলে রিউমাটয়েড আর্থ্রাইটিস। এইভাবে এটা লিখলে, এই খাতাটা আমি যদি একটা খাতা তোমাকে দেখাতে পারতাম তাহলে আমি বুঝাতে পারতাম তোমাকে। এইভাবে কখনো লিখবা না, তুমি সিম্পটমস ধরে যাবা যে এই রোগীটার এই সিম্পটম, এটা হলে এটা রিউমাটয়েড আর্থ্রাইটিস, নট এটা। কিন্তু এরকম না যে তুমি একবারে এসএলই লিখে এসএলইর কিছু ফিচার লিখলা, এসএলইর হিস্ট্রি লিখলা, এসএলইর ফাইন্ডিংস লিখলা, এইভাবে লিখো না, ঠিক আছে? না ম্যাডাম, যদি আরেকটা অপশন আছে, আমরা যেটা যদি প্রথমে সিম্পটমটাকে আমি মানে যে সিম্পটমটা ডিফারেন্সিয়েটিং সিম্পটমটা লিখে তার সাথে তার ক্যারেক্টারিস্টিক দু একটা সাইন বা সিম্পটম আরো যে এটা অ্যাসোসিয়েটেড থাকে সেটা লিখলাম, তারপর আমি লিখলাম যে ইটস মেবি সাজেস্টিভ অফ আরএ বা এসএলইটা যেটা কার্ডিনাল কিছু ফিচার আমি অ্যাড করে ওটার সাথে তখন লিখে দিলাম সাজেস্টিভ অফ এসএলই। সেক্ষেত্রে কি এভাবে ম্যাডাম লিখে না, তাহলে এটা কি এরকম দাঁড়ালো যে তুমি এসএলইর যতগুলা ক্যারেক্টার সবগুলি লিখে বললা যে এগুলি যদি থাকে তাহলে এসএলই, এটাই বলতে চাচ্ছো? হ্যাঁ ম্যাডাম, এরকম না, এটা সবগুলো ঠিক না ম্যাডাম, মনে কারণ করো 5টা আমি ডিডি, আমি তোমাকে 2টা ডিডি বলি না, মনে করো তুমি একটা কেস পেলা যে কেসটা 5টা ডিডি, সেই 5টা ডিডি তখন তুমি যদি মানে ক্লিনিক্যাল ইনফরমেশন, তাহলে তুমি কি তখন একটা ডায়াগনোসিস লিখে তার পাশে তার সব ফাইন্ডিংস গুলি লিখতে চাচ্ছো? না জি না ম্যাডাম, এটা না। যেমন আমি যেটা আমার যেটা প্রেজেন্টিং সিম্পটমটা থাকবে সেটার তো কিছু প্রত্যেকটা ডিডি ডিফারেন্সিয়েশন থাকবে। যেমন আমার পলিআর্থ্রাইটিসের ক্ষেত্রে রিউমাটয়েড আর্থ্রাইটিসে যেমন আমার সিমেট্রিক্যাল হবে, আবার এসএলই তে একটু অ্যাসিমেট্রিক্যাল থাকবে, মর্নিং স্টিফনেসটা কম থাকবে। আমি এই ডিফারেন্সিয়েটিং গুলো করে তার সাথে যদি অ্যাসোসিয়েটেড কিছু কার্ডিনাল ফিচার, যেমন এসএলইর সাথে আমি যদি বলি তার র্যাশ আছে, ওরাল আলসার আছে, হ্যাঁ, এরকম তাহলে কিছু এইভাবে কার্ডিনাল তুমি ফিচার বলতে পারো। হ্যাঁ, এটা তুমি লিখতে পারো, এটা লিখতে পারো, কিন্তু সেক্ষেত্রে ওইভাবে প্লাস হলো কখনোই না। মানে ওইভাবে যখন লেখো তখন এটা দেখতে দেখায় কি যে বই থেকে যদি আমি উঠাই দিই যে এসএলইর কি কি ক্যারেক্টার আছে লিখো, এটা দেখতে ঠিক সেরকম দেখায়, ওইভাবে লিখবা না। আমি বুঝাতে পারছি, ওইভাবে লিখবা না। আচ্ছা, এখন হচ্ছে এই পেশেন্টটাতে আসো, 2 নাম্বারটা। 65-year-old man presented with a blood report showing serum FT4 21, FT3 6.2, TSH 0.001. On examination, he has multinodular goiter without any features of thyroid disease. এটা একটা ছোট কোশ্চেন, মনে করো আমরা যে এসএকিউ গুলি দিই, এসএকিউ এর এটা একটা কোশ্চেন। মেনশন ইওর ডায়াগনোসিস, এটা ডায়াগনোসিস বলো। সাবক্লিনিক্যাল থাইরয়েডোসিস। Subclinical thyroidosis. Very good. With goiter. Detail is this patient need any treatment? Give your opinion in this regard. Yes, patient needs treatment. ম্যাডাম ট্রিটমেন্ট লাগবে। Radioactive therapy. তাহলে উত্তর হচ্ছে Radioactive therapy to prevent atrial fibrillation and osteoporosis. Give your opinion in this regard. তাহলে রিগার্ডের ওপিনিয়ন কি তোমার বলো? ম্যাডাম সাবক্লিনিক্যাল থাইরয়েডোসিসের জন্য ম্যাডাম পেশেন্টের এজ তো 65, so chance of osteoporosis and also atrial fibrillation. To prevent the osteoporosis and atrial fibrillation. Osteoporosis, তাহলে কি ট্রিটমেন্ট দিবা? Antithyroid. এই পেশেন্টকে আয়োডিন থেরাপি দিতে হবে, রেডিও আয়োডিন থেরাপি। অ্যান্টিথাইরয়েড কে যেন দিতে চাইলো? রেডিও আয়োডিন থেরাপি। এই পেশেন্ট কি আসলে মানে সার্জারির জন্য প্রিপেয়ার না? এই পেশেন্ট সার্জারির জন্য প্রিপেয়ার করবা?
বয়স তো বেশি মানে 65 years, 65 years, ইউথাইরয়েড দেন রেডিও আয়োডিন। এই যে দেখো একজন দিয়েছে ইউথাইরয়েড দেন রেডিও আয়োডিন, বই কি বলে এই রুগীকে রেডিও আয়োডিন দিতে বলে, যে ট্রিটমেন্টই রেডিও আয়োডিন। এই রুগীকে কিন্তু সার্জারি লাগবে না, কারণ 65 বছর বয়স তো। এখন মনে করো গয়টারের সার্জারির ইন্ডিকেশন কি? লার্জ গয়টার, যদি লার্জ গয়টার হয় সেক্ষেত্রে যদি লার্জ গয়টার অপারেশন করে তাহলে লাগবে 65 বছর। এখন এটা যদি 16 বছরের একটা ফিমেল হইতো তাহলে তোমার কসমেটিক পারপাসে তোমার লাগতো, কিন্তু তুমি এটার জন্য কিন্তু আসলে সার্জারি লাগবে না, এটা ট্রিটমেন্টই হচ্ছে রেডিও অ্যাক্টিভ আয়োডিন। আচ্ছা 3 নাম্বারটা 30-year-old pregnant woman presented with features of thyrotoxicosis at 14 weeks of gestation. Write down your management plan. বলো কি দিয়ে ম্যানেজমেন্ট দিবা? কার্বিমাজল ম্যাডাম। ট্রাইমাস্টার, সেকেন্ড ট্রাইমাস্টার, থার্ড ট্রাইমাস্টার। 14 সপ্তাহ আছে। কি দিয়ে দিবা? প্রোপাইল থাইরয়েড। প্রোপাইল থাইরয়েড, প্রেগন্যান্সিতে প্রোপাইল থাইরয়েড আছে। এই পেশেন্ট তো ফার্স্ট ট্রাইমাস্টার পার করে সেকেন্ড ট্রাইমাস্টার যেহেতু কার্বিমাজল দিতে হবে। আর ব্রেস্ট ফিডিং এ अगेन প্রোপাইল থাইরয়েড। এই যে আমাদের কত মতামতের ভ্যারিয়েশন হচ্ছে। আমি শুরুতে একটা কথা বলেছি না যে রিটেন পরীক্ষা কিন্তু আসলে কঠিন না, এটা অ্যাবসলিউটলি ডিপেন্ড করে আমার প্রিপারেশন কি রকম, আমার ক্লিনিক্যাল জাজমেন্ট কি রকম। দেখো এইটার জন্য তোমরা তিনজন কিন্তু তিনটা মতামত দিয়েছে, একজন বলছে প্রোপাইল থাইরয়েড, একজন বলছে কার্বিমাজল। এটা সব ম্যাডাম এটা হচ্ছে ট্রিটমেন্ট উইথ বিটা ব্লকার ফলোড বাই অ্যান্টিথাইরয়েড ড্রাগ। অ্যান্টিথাইরয়েড ড্রাগ আমাদের দুইটা অপশন আছে, মোর সেফেস্ট হচ্ছে প্রোপাইল থাইরয়েড 150 মিলিগ্রাম, লেস দ্যান 150 গ্রামের ডোজে। তুমি রোগী কত সপ্তাহে আসছে? সেকেন্ড ট্রাইমাস্টার ম্যাডাম, এটা কার্বিমাজল। তার মানে কার্বিমাজল ম্যাডাম, কার্বিমাজল 50 মিলিগ্রাম দিতে পারে। সেকেন্ড ট্রাইমাস্টারে আগে থেকে কার্বিমাজল খেতো তাহলে সেটা আমরা কন্টিনিউ করতাম, কিন্তু পেশেন্টের হচ্ছে আমরা নতুন করে শুরু করতেছি, এই কারণে ম্যাডাম হচ্ছে আমরা চেষ্টা করব মোর সেফটা দেওয়ার জন্য প্রোপাইল থাইরয়েড। মানে বই কি বলে ম্যাডাম? বই অনুযায়ী সেকেন্ড এন্ড থার্ড ট্রাইমাস্টার কার্বিমাজল, আর ব্রেস্ট ফিডিং এ আবার ম্যাডাম হচ্ছে প্রোপাইল থাইরয়েড। রাইট, এই যে এই রোগীটাকে কিন্তু থার্ড ট্রাইমাস্টারের এন্ডে ম্যাডাম আমরা হচ্ছে ট্র্যাপ করে দেখব, ট্র্যাপ যদি হাই থাকে তখন ম্যাডাম হচ্ছে আমরা কন্টিনিউ করব, না থাকলে ম্যাডাম কন্টিনিউ করব, না হলে বন্ধ করে দেব। এই তো বাস শেষ। হাউ উইল ডু দা ফলো আপ অফ দিস পেশেন্ট? ফলো আপ বলো। মানে একটা হচ্ছে ম্যাডাম থাইরয়েড স্ট্যাটাসটা দেখতে হবে যে বায়োকেমিক্যালি কি রকম উনি ইউথাইরয়েড থাকছেন কিনা, আর একটা হচ্ছে যে ড্রাগ সাইড এফেক্ট দেখার জন্য ফলো আপ করতে হবে কার্বিমাজল বা প্রোপাইল থাইরয়েড যেটাই দেই না কেন। এটা তো কার ফলো আপ করলাম? মায়ের ফলো আপ করলাম, বাচ্চা ফলো আপ কে করবে? বাচ্চার ফলো আপ করার জন্য ম্যাডাম আমরা হচ্ছে আল্ট্রাসাউন্ড করে দেখতে পারি ম্যাডাম, যে মাল্টিডিসিপ্লিনারি বলতে হবে না? ডিসিপ্লিনারি বলতে হবে না, মাল্টিডিসিপ্লিনারি। গাইনোকোলজিস্ট লাগবে না বাচ্চা ফলো আপ করতে? তাহলে বাচ্চার ফ্রিকোয়েন্ট ফলো আপ লাগবে, হার্ট রেট দেখতে হবে, বাচ্চার গ্রোথ দেখতে হবে। টিআরএবি কখন করবা? জি ম্যাডাম। টিআরএবি কখন করবা? থার্ড ট্রাইমেস্টারে করবা। লাস্ট ট্রাইমেস্টারে করব। থার্ড ট্রাইমেস্টারে। তাহলে কি করবা? তারপরে টিআরএবি করলা, টিআরএবি যদি এলিভেট, হ্যাঁ বলো। ট্র্যাপ যদি পজিটিভ থাকে বা ডিটেক্টেবল থাকে অথবা এলিভেটেড থাকে, সেক্ষেত্রে ম্যাডাম হচ্ছে আমাদের ট্রিটমেন্টটা কন্টিনিউ করতে হবে। আর যদি আনডিটেক্টেবল থাকে সেক্ষেত্রে আমাদের ট্রিটমেন্ট লাগবে না। ট্রিটমেন্ট লাগবে না। তারপরে কোন পর্যন্ত লাগবে না? কোন পর্যন্ত বন্ধ রাখবা? আনটিল ডেলিভারি ম্যাডাম। আনটিল ডেলিভারি। তারপরে ডেলিভারির পরে কি করবা? 4 উইকস পরে ম্যাডাম আবার থাইরয়েড ফাংশন টেস্ট করব। আবার শুরু করবা, তখন কি দিয়ে দিবা? যদি ব্রেস্টফিড করলে প্রোপাইল থাইরয়েড ম্যাডাম। তাহলে এই পুরাটাই তোমার লিখতে হবে। এটা ফলো আপটা কতক্ষণ পর্যন্ত? যে প্রেগন্যান্সি হবে, ডেলিভারি হবে, ডেলিভারি পরে ব্রেস্টফিড করলে কি দিবা, ব্রেস্টফিড না করলে কি দিবা, ঠিক আছে? ব্রেস্টফিড ম্যাডাম। জি জি ম্যাডাম। এইটা 4 নাম্বার কোশ্চেনটা কি ম্যাডাম? মাল্টিডিসিপ্লিনারির মধ্যে কি শুধু ইন্টার্নিস্ট আর অবস্টেট্রিশিয়ান থাকবে নাকি অন্য কেউ থাকবে ম্যাডাম? অবস্টেট্রিশিয়ান আর এন্ডোক্রাইনোলজিস্ট তো এখন তোমার লাগবে না, তুমি তো ইন্টার্নিস্ট হিসাবে এটা দেখতেছো, কাজে এর ভিতরে এন্ডোক্রাইনোলজিস্ট হলে তো আর তোমার রোল নাই। কাজে এখানে মাল্টিডিসিপ্লিনারি মানে হচ্ছে তোমার গাইনোকোলজি মানে অবস্টেট্রিশিয়ান লাগবে। 4 নাম্বার কোশ্চেনটা কি? অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া। আচ্ছা, এটা অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া ছাড়া আর কোনো ডিডি আছে? হাইপোথাইরয়েডিজম। হাইপোথাইরয়েডিজম তো একটা ডিডি রাখতেই হবে। আর কিছু?
মানে ওগুলো কজের ভিতর হাইপোথাইরয়েডিজম আসতে পারে। হ্যাঁ ওই তো কজের ভিতর তাহলে ম্যাক্রোগ্লসিয়া আছে কিনা এটাও খেয়াল রাখতে হবে। ওই যে ওইটা খেয়াল রাখবা যখন তোমাকে ইনফরমেশন কি কি লাগবে যখন নিবা তখন ওটা দিবা। মেটাবলিক সিনড্রোম কোন অ্যামাইলোডোসিস ম্যাডাম হাইপোথাইরয়েডিজম তো এর ডিডি হিসাবে আসবে অবস্ট্রাকটিভ স্লিপ, কারণ কোশ্চেনে বলেছে ম্যাডাম ইরিটেবিলিটি আছে, হাইপোথাইরয়েড ইরিটেবিলিটি থাকে না, এই জন্য তোমার ম্যাডাম কাছে সিএলডি এটা আসতে পারে, সিএলডি উইথ এনকেফালোপ্যাথিক এনকেফালোপ্যাথিক কিনা আসতে পারে। না ডিপ্রেশন আসবে ম্যাডাম একটা। সিএলডি কে আনতে চাও কারণ ডে টাইম somnolence উইথ প্রোগ্রেসিভ ম্যাডাম সিএলডি তো আনাই যেতে পারে, প্রোগ্রেসিভ ডিটেরিওরেশন আছে তার কগনিটিভ ফাংশন ডে টাইম সোলনেস এটা এনকেফালোপ্যাথিক এক বছর ধরে সিএলডি এরকম হবে। ম্যাডাম এটা পেশেন্টে বলা আছে ওবেস অ্যালকোহল বা এগুলো মানে অ্যালকোহলটা একটা প্রিসিপিটেটিং মনে করো এই অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া একটা প্রিসিপিটেটিং ফ্যাক্টর হতে পারে, কিন্তু সিএলডি মনে হয় ডিডি হিসাবে আসবে না, সিএলডি ফিচার এরকম কখনো দেয় না। 1 ইয়ার ধরে হেপাটিক এনকেফালোপ্যাথি এটা আনইউজুয়াল, ভেরি মাচ আনইউজুয়াল, এটা আসলে সিএলডি আসবে না। তোমার ওই অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া, হাইপোথাইরয়েড ইরিটেবিলিটি আছে, ইরিটেবিলিটি থাকলে হাইপোথাইরয়েড না, এটা বেসিক্যালি এটা একটা অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়াকে মাথায় রেখে এই কোশ্চেনটা করা। তুমি বাদবাকি ম্যাডাম এখানে অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়ার যে ব্যাকগ্রাউন্ড কজ গুলো অর্থাৎ হাইপোথাইরয়েডিজম, ম্যান্ডিবুলার রিসেশন, আমরা হচ্ছে ক্লিনিক্যাল অ্যাক্রোমেগালি এগুলো আমরা দেখতে পারি, কিন্তু মূলত ম্যাডাম এখানে যেহেতু বলেছে যে মেল পেশেন্ট ওবেস somnolence কগনিটিভ ডিটেরিওরেশন উইথ ইরিটেবিলিটি, এটা ম্যাডম ডায়াগনোসিস একটাই হবে, বাট ক্লিনিক্যাল ইনফরমেশন হচ্ছে এটার ব্যাকগ্রাউন্ড কজ গুলো ফাইন্ড আউট করার জন্য ইনফরমেশনটা নিতে হবে। এই কোশ্চেনটা বেসিক্যালি এইভাবেই করতে হবে যে তুমি এই কজ আইডেন্টিফাই করবে, আন্ডারলাইন কি কজ আছে, কিন্তু বেসিক্যালি এই কোশ্চেনটা এটা ছাড়া আর খুব বেশি ডিডি আসার আসলে সুযোগ খুবই কম। যখন একটা বড় কোশ্চেন আসে তোমাদের এটাও মাথায় রাখতে হবে, এমনও হইতে পারে কতগুলি থাকে দেখা যায় শুধুমাত্র একটা ডিডি কে মানে একটা ডায়াগনোসিস কে চিন্তা করে কোশ্চেনটা করা। আচ্ছা শর্ট কোশ্চেনে কি ইনভেস্টিগেশন ইন্টারপ্রিটেশন দিব কিনা এটা না ডিপেন্ড করবে তোমার কাছে যে শর্ট কোশ্চেনে কি চেয়েছে, চাওয়ার উপরে ডিপেন্ড করবে। যদি তোমাকে বলে যে মানে আমি এখন কি দেখে তোমাকে বলি, দাঁড়া আমি তোমাকে একটা কোশ্চেন একটু বলি, একটা মিনিট আমাকে একটু সময় দাও। আচ্ছা দাঁড়া এক মিনিট। ট্রিটমেন্ট এটা হচ্ছে ম্যাডাম তাহলে এখন কোশ্চেনটা চেঞ্জ করব কি? হ্যাঁ তুমি এই চেঞ্জ করে পরেরটাতে যাও। হ্যাঁ আচ্ছা এটা আমি একটু পরে বলার আগে একজন আমাকে একটু একটা টেক্সট মানে ওই চ্যাট বক্সে দিয়েছে যে শর্ট কোশ্চেনে যেটা শর্ট আনসার কোশ্চেন ওখানে হচ্ছে ইনভেস্টিগেশনে ইন্টারপ্রিটেশন দিতে হয় কিনা। আমার হাতে একটা কোশ্চেন আছে যেটা সফট কপিটা আমি আসলে দেখাচ্ছি না, সেই কোশ্চেনের ভিতর মনে করে একটা কোশ্চেন আছে যে মেনশন টু ফার্দার ইনভেস্টিগেশন টু রিচ দ্য ডায়াগনোসিস। হ্যাঁ এইরকম যদি কোশ্চেন থাকে এখানে আসলে ইন্টারপ্রিটেশন দেওয়ার কোনো প্রয়োজন নাই। যদি তোমাকে বলে যে মেনশন ইউর ইনভেস্টিগেশন উইথ ইন্টারপ্রিটেশন অথবা উইথ ফাইন্ডিং অথবা হোয়াট ইজ ইউর এক্সপেকটেশন ইন ইনভেস্টিগেশন তখন তুমি দিও, কিন্তু এই যে যেমন টু ফার্দার ইনভেস্টিগেশন যদি বলে এখানে তোমার ইন্টারপ্রিটেশন দিতে হবে না। এটা যেমন মেনশন ফার্দার ইনভেস্টিগেশন ইউ উইল অ্যাডভাইজ ইন সাপোর্ট অফ ইউর ডায়াগনোসিস, যদি এরকম বলে তুমি শুধু ইনভেস্টিগেশনটা দিলে হবে, ইয়া লাগবে না, ইন্টারপ্রিটেশন লাগবে না। এটা ডিপেন্ড করবে আসলে আমি যে তোমাকে বলি ইন্টারপ্রিটেশন লাগবে না এর মানে এটা না যে এখন কখনোই লাগবে না। তুমি কোশ্চেনটা দেখলে তুমি আইডেন্টিফাই করতে পারবে যে এটা আমি ইন্টারপ্রিটেশন দিব কিনা, কিন্তু অ্যাজ এ হোল ইন্টারপ্রিটেশন যদি শুধু বলে যে মেনশন ফার্দার ইনভেস্টিগেশন তুমি শুধু ইনভেস্টিগেশনে লিখবে, ইন্টারপ্রিটেশন দেওয়ার দরকার নেই। ম্যাডাম গত কোশ্চেনটাতে ছিল হাউ উইল ইনভেস্টিগেট দ্য কেস, তাহলে এখানে কি দিব ম্যাম? এই বড় কোশ্চেনটা যেটা শর্ট কোশ্চেনটাতে মানে গত ওএস এর যে কোশ্চেনটা ছিল ম্যাম ওখানে নিচে ছিল হাউ উইল ইনভেস্টিগেট দ্য কেস, এখানে কি আমি ইন্টারপ্রিটেশনটা দিব কিনা? না ইন্টারপ্রিটেশন তোমার এই দেওয়ার দরকার নাই যে এটা হচ্ছে হাউ উইল ইউ ইনভেস্টিগেট দ্য কেস, না তুমি এখানে যদি ইন্টারপ্রিটেশন নাও দাও ইন্টারপ্রিটেশন না দিলেও চলবে, তুমি যদি খালি ইনভেস্টিগেশন প্ল্যান লেখো তাহলেও হবে, কিন্তু এখানে একটা ব্যাপার আছে মনে করে এই কোশ্চেনটা হচ্ছে তোমার 8 নাম্বার,
তুমি দেখলে ইনভেস্টিগেশন 5-6টা, তুমি জাস্ট একটা টান দিয়ে তুমি ফাইন্ডিংস লিখে দিতে পারো। এটা লিখে দিলে মানে যে লিখবে আর যে লিখবে না দুইজনের ভিতরে কিছু পার্থক্য হবে যদি 8 নাম্বার হয়, 8 নাম্বারে কোশ্চেন। শান্ত 1 নাম্বার কোশ্চেনটা থাকে হচ্ছে 7, 8, 7 এইভাবে থাকে, অথবা 7, 8, 8 টোটাল তো 25। তাহলে সেই ক্ষেত্রে তুমি দিও, কিন্তু 1-2 নাম্বারের কোশ্চেন যেগুলো শর্ট আনসার কোশ্চেন সেগুলি না দিলেও চলবে, কিন্তু বড় কোশ্চেনটাতে তুমি দিও। আচ্ছা, এটা একটা কোশ্চেন কি 12 আওয়ার মেডিসিন ওয়ার্ড, সিভিয়ার আপার অ্যাবডোমিনাল পেন ফর 12 আওয়ার, পালস 110, ব্লাড প্রেশার 90/50, epigastric tenderness without muscle guarding. Immediate blood sample was taken, amylase received 25,000. What are the systemic complications that may arise in the course of the disease? তাহলে তো এটা একটা সোজা কোশ্চেন, যে একটা অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস হয়েছে, কি সিস্টেম, এটা রিকল টাইপের বেশিরভাগই। What are the poor prognostic factor of such disease? তাহলে এটা জানো, এটা অ্যাবসলিউট একটা রিকল কোশ্চেন, কারণ এটা বুঝে ফেলছো। ক্লিনিক, আচ্ছা এসএকিউ তে ক্লিনিক্যাল ইনফরমেশন চাইলে হিস্ট্রি এক্সামিনেশন ফাইন্ডিং কে আলাদা করে লিখতে হবে? এটা ডেফিনেটলি ক্লিনিক্যাল ইনফরমেশন চাইলে ইনফরমেশন ফ্রম হিস্ট্রি লিখবে, ইনফরমেশন ফ্রম ফিজিক্যাল ফাইন্ডিং এইভাবে আলাদা করে দিবে, একসাথে মিলাই দিবে না। আচ্ছা, 45 years old man present in the emergency department, hematemesis for 3 hours. What are the points that you should look for during his initial clinical assessment? এটা আমরা আগে করেছি। দ্বিতীয়টা কি, what are the marker that you should consider for risk stratification according to modified Bradford score? এটাও একটা রিকল টাইপের কোশ্চেন, এটাতে সমস্যা হবে না। present with severe anemia, anorexia, weight loss for 3 months. আচ্ছা, এটা ডিডি কি কি? এটা যদি ডিডি আমরা পারি তাহলে আর কোনো সমস্যা হবে না। ডিডি কি কি? সিএস স্টমাক হতে পারে ম্যাডাম। অ্যানোরেক্সিয়া, ওয়েট লস 3 মান্থস, এটা একটা সিএস স্টমাক থাকবে। আর কোনো কিছু থাকবে? টিউবারকুলোসিস হতে পারে, মাল্টিপল মাইলোমা, ক্রনিক কার্সিনোমা হতে পারে ম্যাডাম। ডিসিমিনেটেড টিবি লিম্ফোমা। শর্ট কোশ্চেনে ডায়াগনোসিস না চাইলে ডায়াগনোসিস মাল্টিপল মাইলোমা এমডিএস হতে পারে। মাল্টিপল মাইলোমা এমডিএস, টিউবারকুলোসিস। এত হাজার হাজার ডিডি কেন আনতেছো? এত ডিডি ম্যাডাম জিআই ম্যালিগন্যান্সি ম্যাডাম টিউবারকুলোসিস, মাল্টিপল মাইলোমা, এটাতে তো ম্যাডাম অনেকগুলো ডিডি আসার কথা। অনেকগুলো মানে কতগুলা? 10, 12, 15, 20? না ম্যাডাম অত না, অনেক বেশি এনো না। সিভিয়ার এনিমিয়া সাথে একটা ইম্পর্টেন্ট ফিচার আছে অ্যানোরেক্সিয়া, সাথে আছে ওয়েট লস। স্টমাক সবচেয়ে আগে 1 নম্বরে আনা উচিত। 3 মাস বলা আছে কিন্তু ম্যাডাম ডিউরেশন। 3 মাস বলা আছে তো, অনেক লম্বা তো। হ্যাঁ, এই জন্য তো বলতেছি যে কি কি আনতে চাও। ম্যালিগন্যান্সি সবগুলো তার আসবে। ম্যালিগন্যান্সি কি সবগুলো মানে কি? কি ম্যালিগন্যান্সি? ম্যাডাম এটা তো হচ্ছে এল্ডারলি পেশেন্ট, 60 ইয়ার্স ওল্ড মেল পেশেন্ট, তাহলে অ্যানিমিয়া, ওয়েট লস, অ্যানোরেক্সিয়া, তাহলে জিআই ম্যালিগন্যান্সি আসবে। পাশাপাশি যেগুলো ম্যাডাম হচ্ছে যে ইন্টেস্টাইনাল টিউবারকুলোসিস, যদি ব্লিডিং হয়, সিভিয়ার অ্যানিমিয়া ব্যাখ্যা করে। ম্যাডাম এখানে কি সিকেডি আসবে ম্যাডাম? সিকেডি হেমাটোলজিক্যাল ম্যালিগন্যান্সি যেগুলো আছে ম্যাডাম, অথবা মাল্টিপল মাইলোমা, এগুলো কি আনা যেতে পারে কিনা? সিকেডি একজন বলছে সিকেডি আসবে কিনা, অন্যরা মতামত দাও। সিএলাং আসবে কিনা ম্যাডাম? সিএলাং তো আর কিছু বলে না, একটু টার্ন ইউজ হয়। সিকেডি আনবা না কেন? আমি তো সিকেডি আনার খুবই পক্ষে। ম্যাডাম আসতে পারে, দরকার নাই তো। তুমি বাকি যখন দিবা তখন তুমি বলবা ব্লাড প্রেশার দেখবো। মনে করে এই রোগীটাকে তুমি এক্সামিন করে, হ্যাঁ মানে আমি 60 বছর বয়সে সিকেডি শুরু হলো, এর আগে হয়নি কিছু। একটু কোন বছর বয়সে হয়? তারপরে এটা একটা সিকিডি আনতে হবে স্যার। আনা যাবে মাল্টিপল ওপেন এন্ডেড কোশ্চেন না ম্যাডাম। আর এখানে ম্যাডাম 3টা জিনিস দেয়া আছে, সিভিয়ার এনিমিয়া, অ্যানোরেক্সিয়া, ওয়েট লস। এটা ডিরেক্ট এবং এজ তার 60 ইয়ার্স, তাহলে ডিরেক্টেড টু এ ম্যালিগন্যান্সি। এখন ম্যালিগন্যান্সি ম্যাডাম, যে কোনো ম্যালিগন্যান্সি যদি আনে তাহলে আচ্ছা দাঁড়া আমি তোমার সাথে আগে একটু কন্ট্রোভার্সিতে যাই। সেটা হচ্ছে এই 3টা ফিচার দেখে তুমি বলে ফেললা যে এটা ডিরেক্টেড টু ম্যালিগন্যান্সি। তুমি এই ফিচার নিয়ে আমাদের যত পেশেন্ট আসে, মনে করো 60 বছর বয়স, আমরা কি সবগুলো পেশেন্টকে ম্যালিগন্যান্সি হিসেবে ডায়াগনোসিস করি? 60 ইয়ার্স ওল্ড এনিমিয়া এনআই বলছি ম্যাডাম, 3টা যে আমরা বলি সিস্টেমিক ফিচারস অফ ম্যালিগন্যান্সি, এনিমিয়া, অ্যাসথেনিয়া, ওয়েট লস, অ্যানোরেক্সিয়া, যে সিস্টেমিক ফিচার অফ ম্যালিগন্যান্সি মানে এক্সক্লুডিং আদার কজ। এটা কি তাই যে এক্সক্লুডিং আদার কজ আর কোনো কজ না?
একজন যে বললো এটা টিবি হইতে পারে, তুমি ওকে কিভাবে মানে আর্গু করবা যে না এটা টিবি না? এটা যে ডিফারেনশিয়াল ডায়াগনোসিস ম্যাডাম মানে কমপক্ষে যে ডিরেক্ট করবে এরকম প্রায় 20-25টা ফিট করা যাবে ম্যাডাম। এটা তো at least দিও না, 20-25টা দিও না, তুমি ক্লিনিক্যাল জাজমেন্টে থাকো। তুমি ওয়ার্ডে এই টাইপের যতগুলো রোগী দেখো তাদের কি কি আসে, 20-25টা তো বলা উচিত হবে না। সিকেডি আর হচ্ছে হেমাটোলজি। আচ্ছা একজন পাঠিয়েছে টিবি বলছে, লিম্ফোমা বলছে, সিকেডি, এইচসিসি। ম্যাডাম ম্যালঅ্যাবজর্পশন আসবে কিনা? ম্যালঅ্যাবজর্পশন না, ম্যালঅ্যাবজর্পশন আসবে তুমি যদি ফিচারে দাও, কারণ হচ্ছে অ্যানোরেক্সিয়া, ওয়েট লস। ম্যালঅ্যাবজর্পশনে ম্যাডাম অ্যাপিটাইট নরমাল থাকে না, ম্যালঅ্যাবজর্পশনে অ্যাপিটাইট নরমাল থাকে এক্সাক্ট, তুমি এটাও একদম শতসিদ্ধ কথা না শান্ত। ম্যালঅ্যাবজর্পশন হলে অ্যাটলিস্ট তোমাকে বলতো যে ডায়রিয়া আছে। ম্যালঅ্যাবজর্পশন ডায়রিয়া বলবে না, শুধু এটা এমন একটা ডিজিজ হবে যেটা অন্য কোনো ওভার্ট ফিচার নাই। মনে করো ম্যালঅ্যাবজর্পশনে ওভার্ট ফিচার কি থাকে, ডায়রিয়া নিয়ে আসে। এর ডায়রিয়াটা কারো যদি প্রথম ফিচারটা হয় ডায়রিয়া, তাহলে এটা কিন্তু বলবে কাজে এটা এমন একটা রুগী যে রুগীটার কোনো ওভার্ট ফিচার নাই। রুগীটা দিনে দিনে এসে কি বলতেছে যে আমার ওজন কমে যাচ্ছে, আমি শুকায় যাচ্ছি, আমি হচ্ছে খেতে পারি না, তখন তুমি এই রুগীটাকে এক্সামিন করে দেখবা যে রুগীটা হচ্ছে সিভিয়ারলি এনিমিক। অথবা সে এনিমিয়ার কিছু ফিচার বলতে পারে যে পুয়ার ইফোর্ট টলারেন্স, এক্সারশনাল ডিসনিয়া, কিন্তু বেসিক্যালি রুগীটা আসবে কি নিয়ে, তার মেইন কমপ্লেন থাকবে হচ্ছে আমি খেতে পারি না, আমার হচ্ছে ওজন কমে যাচ্ছে। আর এই রুগীটাকে ম্যালঅ্যাবজর্পশন ডায়াগনোসিস আসলে কখনো আমরা করব না, কারণ হচ্ছে ম্যালঅ্যাবজর্পশনের রুগী কখনো এসে এই কথা বলবে না, সে প্রথমে এসে বলবে আমার এই সমস্যা হচ্ছে। কাজে এটা প্রথম আসবে একটা জিআই ম্যালিগনেন্সি আনতে পারো, সিকেডি কোনোভাবে বাদ দিতে পারবে না, তোমার সিকেডি রাখতেই হবে। এরপরে তুমি যে ম্যালিগনেন্সি গুলি রাখো সেগুলি তুমি রাখতে পারো, ডিসেমিনেটেড টিবি রাখতে পারো, কিন্তু ম্যালঅ্যাবজর্পশনটা রাখা মনে হয় খুব মানে কাজ হবে না। তোমাকে যদি জিজ্ঞেস করে যে ম্যালঅ্যাবজর্পশনের রুগীর প্রথম সিমটমস কি থাকবে, এটা কিন্তু সবাই বলবে যে তার একটা লুজ মোশন অথবা একটা ডায়রিয়ার হিস্ট্রি থাকতে হবে। যেটা ম্যালঅ্যাবজর্পশন ছাড়া বাকিগুলি, যেমন একজন দিয়েছে কার্সিনোমা প্যানক্রিয়াস, আমি ওর সাথে একমত, সিএ প্যানক্রিয়াসও হইতে পারে। সিএ প্যানক্রিয়াস হলে সাধারণত ব্যাকে রেডিয়েট করে পেন, কোনো পেন বলে নাই, কিন্তু এই হিসাবে সিকেডির পাশাপাশি মাল্টিপল মাইলোমা, অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া, এমডিএস এগুলো কি আনা যেতে পারে? হ্যাঁ এগুলো আনতে পারো, এগুলো তো আনবে, ওই সব রুগীতে নিয়ে আসবে। মানে শর্ট কোশ্চেনে কতগুলো ডেডি আনবো এখানে? তো না এটা শর্ট কোশ্চেন না, এটা না শর্ট কোশ্চেন হিসাবে আসবে না, এটা শর্ট কোশ্চেন না লং কোশ্চেন কিছু বলা হয় নাই, কিন্তু শর্ট কোশ্চেনে তুমি ধরে নিবা অনেক ডিডি আসবে না, এটা মাথায় রাখতে হবে। শর্ট কোশ্চেনে কিন্তু অনেক ডিডি আসবে না, কারণ তুমি দেখবা শর্ট কোশ্চেনে 3টা কোশ্চেন থাকে, একটাতে নাম্বার 1 দিবে, একটাতে 2 দিবে, আর একটাতে 2 দিবে। কাজে ওই কোশ্চেনটা ওইরকমই হবে যে তোমার অনেক ডিডি আসবে, কাজে ওইটা নিয়ে তোমার টেনশন করার দরকার নেই। আচ্ছা এইচআইভি তো আনতে পারি, এইচআইভি আনতে পারো, কিন্তু সমস্যা হচ্ছে এইচআইভি আমাদের দেশে এত কমন না, তো যার জন্য এইচআইভিটা 60 ইয়ার্স অফ এজ। এইচআইভি তে সাধারণত সিভিয়ার এনিমিয়া হয় না, এইচআইভি তে এনিমিয়া এত সিভিয়ার এনিমিয়া হয় না, মানে আমাদের এইচআইভি তো আমরা আসলে আমার এজটাও তো ম্যাডাম 60 ইয়ার্স। ম্যাডাম 60 ইয়ার্স এর ফেসিলেশন তো হবে না, বাংলাদেশের এইচআইভি নট আনলাইকলি, কিন্তু এইচআইভি হইতে পারে। আচ্ছা আলাদা আলাদা না লিখে অ্যাডভান্স ম্যালিগনেন্সি লিখতে পারি কিনা? অ্যাডভান্স ম্যালিগনেন্সি বোধহয় বলা ঠিক হবে না, এটা কি দেখে তুমি অ্যাডভান্স বলছো? তো কিছুই না, মাত্র এনিমিয়া আসছে আর অ্যানোরেক্সিয়া আছে, ওয়েট লস আছে, এটা অ্যাডভান্স ম্যালিগনেন্সি না আসলে। আচ্ছা আরেকটা কোশ্চেন লাস্টেরটা, 20-year-old female presented fever for 12 days with painful nodule at leg for 5 days. On examination there are multiple erythema nodosum at both leg. বলো ডিডি কি কি? সার্কোইডোসিস। ভেরি গুড। দুই নাম্বার ড্রাগ থাকতে পারে, ড্রাগ থাকতে পারে, সালফোনিরা বা টিবি থাকতে পারে, লিম্ফোমা থাকতে পারে, ওসিপি, লিম্ফোমা থাকতে পারে। আচ্ছা ওসিপি বললা কেন? টিবি ওসিপি খেলে কি জ্বর হবে? মানে এখানে ড্রাগ আনবা কি? তাহলে দুই ডিডি রাখতে হবে। ড্রাগ কজগুলো বাদ হবে ম্যাডাম, এখানে তো 12 ডেজ ফিভার বলা আছে, ড্রাগ কজগুলো বাদ হবে, ইনফেকশাস কজ আর হচ্ছে সার্কোইডোসিস ম্যাডাম। স্ট্রেপ্টোককাল ইনফেকশন, মাইকোপ্লাজমা, স্ট্রেপ্টোককাল ইনফেকশন। এটা বেসিক্যালি এই 4টা ডিডি ধরে আমার ধারণা আগাইতে হবে। একটা সার্কোইডোসিস রাখতে হবে, একটা টিবি রাখতে হবে, একটা হচ্ছে মানে অ্যাটিপিক্যাল নিউমোনিয়া, রাখতে হবে। ম্যাডাম ইরেথেমা নোডোসামের যে কজগুলা মানে ইনফেকশাস, ড্রাগস, সিস্টেমিকস এন্ড আদার্স, এর মধ্যে ইনফেকশাস কজগুলো আসবে ম্যাডাম ভাইরাল, ব্যাকটেরিয়াল, ফাঙ্গাল, আর হচ্ছে গিয়ে সার্কোইডোসিস আসবে ম্যাডাম। এগুলোর ব্যাকগ্রাউন্ড হিস্ট্রিগুলো তখন নিতে হবে। 12 দিনের জ্বরে ভাইরাল, ব্যাকটেরিয়াল, ফাঙ্গাল সবগুলা নিয়ে আসবা। 12 দিনের জ্বরে কি ফাঙ্গাস নিয়ে আসবা?
জ্বর তো হাই 12 র্যাঙ্ক দিনে ফাঙ্গালগুলো বাদ দিতে হবে ম্যাডাম। সেটাই ম্যাডাম তো জ্বর তো ব্যাকটেরিয়াল তো 12 হচ্ছে দিনে স্ট্রেপ্টোকক্কাস হতে পারে, মাইকোপ্লাজমা নিউমোনিয়া হতে পারে, আর ফাঙ্গাসে ম্যাডাম হচ্ছে হিস্টোপ্লাজমোসিস আসতে পারে। আচ্ছা আমি তোমাকে বলি স্ট্রেপ্টোকক্কাস হইতে পারে। স্ট্রেপ্টোকক্কাস কোথায় ইনফেকশন করে জ্বর হবে আমাকে বলো তো এটা? স্ট্রেপ্টোকক্কাস কোথায় ইনফেকশন করে? থ্রোটে করবে। থ্রোট করবে। তাই এই রোগীর একটা থ্রোট সোয়াবের হিস্ট্রি তো তখন তোমার বলতে হবে যে থ্রোট সোয়াবের কোনো সোরের কোনো হিস্ট্রি আছে কিনা। হিস্ট্রিতে কিভাবে আগাবা বলো তো? হোয়াট ইনফরমেশন ইউ মে গ্যাদার ফ্রম হিস্ট্রি? ম্যাডাম হচ্ছে সোর থ্রোট কাফ এগুলো আছে কিনা, এখানে তো ম্যাডাম শুধু ফিভার বলা আছে, ফিভার ছাড়া তো অন্য কিছু বলা নেই। কিছু সিস্টেমিক সিম্পটমস বলে না। এই রোগীটার তো আসলে আর কোনো জয়েন্ট পেইন আর্থ্রাল যে এগুলো নিতে হবে ম্যাডাম। মায়ালজিয়া এগুলো আছে কিনা ম্যাডাম? আর হচ্ছে আচ্ছা, ওয়েট তারপর লস ইনভেস্টিগেট করবা কিভাবে? ইনভেস্টিগেট করবা কিভাবে? জন্য নিতে হবে। আর এটিপিক্যাল নিউমোনিয়ার জন্য কজগুলো আছে সেই কজগুলো অনুযায়ী, যেমন আমরা একটা কমপ্লিট ব্লাড কাউন্ট করতে পারি, থ্রোট সোয়াব নিতে পারি, চেস্ট এক্সরে করতে পারি, রাইট। আর হচ্ছে টিউবারকুলোসিসের জন্য আমরা স্পুটাম ফর এফবি জিন এক্সপার্ট করতে পারি, মান্টক্স টেস্ট করতে পারি। আর দেশন থেকে তো আমরা বায়োপসি হিস্টোপ্যাথোলজি করতে এক পারি। মিনিট আমি একটু বলি। এই যে দেখো রুটিন দিয়ে আমরা সব কথা বলে যাচ্ছি, এটা তো আসলে রুটিন কথা না। তুমি যে বললা যে আমরা একটা জিন এক্সপার্ট করতে পারি, তুমি কি একবারও জিজ্ঞেস করছো রোগীর কাশি আছে কিনা? হ্যাঁ ম্যাডাম আমি বলেছি ম্যাডাম, কাফ এন্ড সোর থ্রোট বলেছি ম্যাডাম। সেটা তো বলেছো। তারপর যখন তুমি জিন এক্সপার্ট লিখবা তখন কি তুমি লিখবা যে ইফ কাফ আর স্পুটাম প্রেজেন্ট? এটা কি লিখতে হবে নাকি তুমি সরাসরি জিন এক্সপার্ট লিখবা? একটা রোগীর কোনো কাশি নাই তার তুমি জিন এক্সপার্ট করতে দিবা? না ম্যাডাম, এটা যখন আমরা ক্লিনিক্যাল ম্যাডাম যখন হোয়াট ইনফরমেশন ইউ উইল গ্যাদার এখানে রাইট। তুমি যখন মিউট করি আমরা, একটু মিউট করে মিউট রাখি। করবা প্লিজ কার খোলা? আচ্ছা আমি তোমাকে বলি, এই যে আমরা যখন লিখি না আমরা এই জিনিসটা খেয়াল করি না। তুমি যে জিন এক্সপার্ট লিখলা, তোমার জায়গায় আমি হলে আমি কিন্তু লিখতাম যে জিন এক্সপার্ট, পাশে কিন্তু আমি একটা টার্ম দিয়ে লিখতাম ইফ কাফ প্রেজেন্ট অর স্পুটাম প্রেজেন্ট। এখন মনে করো তুমি এই রোগীটার হিস্ট্রিতে নিলা, রোগীটার কোনো কাশি নাই, তাহলে নেক্সট কি? কোনো কাশি নাই, কিন্তু তুমি তারপরে হিস্ট্রিতে ম্যাডাম যদি কাফ অথবা টিবির কোনো ফিচার না থাকে সেক্ষেত্রে লেখা যাবে না ম্যাডাম। লেখা যাবে না। তাহলে এই রোগীকে তো ডায়াগনোসিসও করতে হবে। তাহলে তোমার খুবই স্ট্রং ডায়াগনোসিস, এটা টিবি হইতে পারে, সার্কোইডোসিস হইতে পারে। ডিফারেন্সিয়েট করবা কিভাবে? এক্সরেতে কিছু নাই। ম্যাডাম এমটি করে একটা এমটি টেস্ট করতে একটা হবে। এমটি টেস্ট করবা। ওই যে একজন বলছে ব্রঙ্কোঅ্যালভিউলার লাভাজ করব। আমরা নন ইনভেসিভ যেগুলো ম্যাডাম, নন ইনভেসিভ পরে ম্যাডাম পরে সার্কোইডোসিসের জন্য সিরাম ক্যালসিয়াম, সিরাম এসি এগুলো করতে হবে। এই জন্য আমি এটাই বলছি, এটা যদি ব্রড কোশ্চেন হয় তোমাকে কিন্তু খুব কেয়ারফুলি লিখতে হবে যে মাত্র 12 দিনের জ্বর কিছু পাওয়া যায় না, তাহলে তোমার সাবসিকুয়েন্টলি তারপরে তুমি দেখলা রোগীটা 12 দিনের জ্বর কমতেছে না, জ্বর কমে 12 দিনের পরে 20 দিন হলো, 20 দিনের পরে 30 দিন হয়ে গেল, তুমি কোনো কিছু পাচ্ছ না, তাহলে তোমার নেক্সট কি করতে হবে? ইনভেসিভ প্রসিডিউরে যেতে হবে, সিটি করে দেখতে হবে চেস্টে কিছু আছে নাকি, সিটি করে দেখলে চেস্টে ফাইন্ডিংস আছে, তখন তোমার হয়তোবা ব্রঙ্কোঅ্যালভিউলার লাভাজও নিতে হতে পারে, ট্রান্সব্রঙ্কিয়াল বায়োপসি রাখতে পারে। হ্যাঁ ট্রান্সব্রঙ্কিয়াল বায়োপসি করতে হলে থাকলে। কাজে এটা যখন আমরা লিখবো, এটা বলার কারণই হচ্ছে ওইটা যে আমরা যখন লিখবো আমরা যেন শুধু মুখস্থ না লিখি যে স্পুটাম ফর জিন এক্সপার্ট, তাহলে এটা লিখতে হবে। কারণ এই রোগী বলে নাই যে কাশি আছে কিনা, এটা টান দিয়ে লিখবা ইফ কাফ প্রেজেন্ট। যদি তুমি মনে করো না তাও চাও, তাহলে তুমি লেখো যে 3% সোডিয়াম ক্লোরাইড দিয়ে আমি এটাকে নেবুলাইজ করে তারপরে আমি হলে স্পুটাম বের করে হলে আমি একটা জিন এক্সপার্ট করব। তারপরে ইনভেস্টিগেশন তো বলেই ফেলছো, বাস শেষ। ম্যাডাম এটা তো এখানে পেইনফুল নোডুল আছে, নোডুলার স্কিন বায়োপসি ফার্স্ট লাইনে আনতে পারি কিনা? কারণ এখানে আচ্ছা নোডুলার অবভিয়াস ফিচার বায়োপসি আছে। করলে নোডুলার বায়োপসি থেকে কত পার্সেন্টের ডায়াগনোসিস হয়? নোডুল যদি তুমি বায়োপসি করো, বায়োপসিতে কি আসবে, কোন ডায়াগনোসিসটা আমার হবে তুমি বলো তো আমাকে? তুমি কি সার্কোইডোসিস ডায়াগনোসিস করতে পারবা? ম্যাডাম এটা দিয়ে তো শুধু নডিউলার পেনিকুলাইটিস আসবে, যেটা যে ইরাইথেমা নোডোসাম সেটা প্রমাণ করা যাবে, এটা ইটিওলজি প্রমাণ করা যাবে। হ্যাঁ আমার তো ইরাইথেমা নোডোসাম ডায়াগনোসিসের প্রয়োজন নাই, আমি তো ক্লিনিক্যালি ডায়াগনোসিস করে ফেলছি। ক্যানোলোমা আসতে পারে না? ক্যানোলোমা ক্যাজেটিক নন ক্যাজেটিক ক্যানোলোমা ইরাইথেমা নোডোসাম থেকে কত পার্সেন্ট নোডোসাম থেকে গ্রানুলোমা আসার কথা ম্যাডাম, যদি স্কিন সার্কয়েড হয় তাহলে সেটা গ্রানুলোমা তাহলে আসবে, সেটাই তো বলছি। এটা স্কিন সার্কয়েড ছাড়া ইরাইথেমা নোডোসাম তো তোমাকে কোনো ডায়াগনোসিস দিবে না। ওটা ইরাইথেমা নোডোসাম তো ক্লিনিক্যালি ডায়াগনোসিস হয়ে গেছে, কাজে ওইটা বায়োপসি করে তুমি খুব বেশি আগাতে পারবে না। ম্যাডাম এই প্রশ্নতে ওই যে 12 দিনের ফিভার, এখানকে ফার্স্ট আনসার কি আমরা সার্কোইডোসিস আগে আনবো নাকি ইনফেক্টিভ কজগুলো আগে আনবো? ইনফেক্টিভ কজগুলো আগে আনবা, তার সাথে সার্কোইডোসিসও একটা আসবে, একই সাথে সার্কোইডোসিসও আসবে।
ইরাইথেমা নোডোসাম আমাদের দেশে যতগুলো ইরাইথেমা নোডোসাম হয় তার বেশিরভাগ কি হিসাবে ডায়াগনোসিস হয়? বেশিরভাগই কিন্তু ডায়াগনোসিস হয় আইদার সার্কোইডোসিস অর টিউবারকুলোসিস। আর যেগুলি হচ্ছে স্ট্রেপ্টোকক্কাল সেগুলি তো খুব র্যাপিডলি, এর সাথে তোমরা জয়েন্ট পেন আছে কিনা এটা জিজ্ঞেস করবা না? ম্যাডাম এই পেশেন্টের কোনো আইবিডির কোনো অ্যাসোসিয়েশন আইবিডি থেকে ম্যাডাম এরাইথেমা নোডোসাম ওই রিলেটেড আমার ফিমেল পেশেন্ট আলসারেটিভ কোলাইটিস ওখান থেকে ম্যাডাম যদি এই বিষয়টাকে আমরা নিয়ে আসতে তাহলে ওখানে ওই যে বলবা হিস্ট্রিতে যে তার বাল হ্যাবিট কিরকম এটা নিব, দেখলা বাল হ্যাবিট টোটালি নরমাল, তাই তো আলসারেটিভ কোলাইটিস বলার কোনো সুযোগ নাই। আর ফিভার আছে হ্যাঁ জ্বর ম্যাডাম। একটা জিনিস হচ্ছে আইবিডি হচ্ছে মানে একটা ম্যাডাম আইবিডি একটা ইনফ্লামেটরি ডিসঅর্ডার, তো এটা তো আসলে 12 দিন আর তো লং হিস্ট্রি যার থাকার কথা ছিল না ম্যাডাম। এটা হ্যাঁ আরো অনেক বড় হিস্ট্রি থাকার কথা। আর মনে করো কারো মনে হচ্ছে না, মনে করো এখন কারো মনে হচ্ছে যে এটা একটা আইবিডি, তাহলে একটা কথাই তোমার শেষ যে বাউল হ্যাবিট তুমি নিবা, বাউল হ্যাবিট নরমাল, আলসারেটিভ কোলাইটিস ভার্চুয়ালি এক্সক্লুডেড। জি ঠিক আছে। আচ্ছা এখন একদম কয়টা বাজে? ম্যাডাম অনেক 11:30 বেজে গেছে। হ্যাঁ হ্যাঁ সিভিয়ার না হলে তো ম্যাডাম ফিভার আসার কথা না হলে আলসারেটিভ কোলাইটিস সিভিয়ার না হলে ফিভার আসার কথা না। আচ্ছা এখন যেটা আমরা মনে করি শেষ করে ফেলতে পারি, এসএলই তো আসতে পারে এটাতে। কোনটা? ফিমেল ইয়াং ফিমেল। হ্যাঁ আবার একটু বলো। ও আচ্ছা এসএলই ইরাইথেমা নোডোসাম দিয়ে এসএলই এটা মনে হয় খুব মানে রেশনাল থিংকিং না হলেও তুমি জাস্ট খালি ইনভেস্টিগেশনের ভিতর যেহেতু ইয়াং ফিমেল জ্বর কিছু পাওয়া যাচ্ছে না, তুমি ইনভেস্টিগেশন একটা এনে লিখতে পারো। আমি মনে করি একটা যদি তোমার লং কোশ্চেন হয় তুমি খুব রিমোট পসিবিলিটিজ এসএলই রেখে তুমি জাস্ট খালি একটা এনে যদি করো, এনে নেগেটিভ হলে তো তোমার এসএলই ভার্চুয়ালি এক্সক্লুডেড হয়ে যাবে। তবে এরকম একটা পেশেন্ট মনে করো ওয়ার্ডে যদি কখনো পাও, এটা কিন্তু এএনএ একদম কম্পালসারি করতেই হবে। সেই হিসাবে তুমি রাখতে পারো যে হ্যাঁ আমি এএনএ করে জাস্ট একটা স্ক্রিনিং, আমি এসএলএ একটা স্ক্রিনিং করে রাখতাম। আজকে আমার মনে করি এখানে আমরা শেষ করি, আর টাইম না নিই। যে বড় প্রশ্নটা ছিল ওইটা বুঝি না, একটু বলো। প্রথমে যে বড় কোশ্চেনটা দেখে প্রথমে বড় কোশ্চেন যেটা দেখেছিলাম ওটা কিটা না আমি খুঁজে পাইনি। আমি কিটা খুঁজে পেলে আমি ইয়াকে দিয়ে দিব, নওশাবাকে দিয়ে দিব, নওশাবা তোমাদেরকে দিয়ে দিবে। হ্যাঁ ওটা না আমি খুঁজলাম, আমি পাচ্ছি না, আমার ডেস্কটপে মনে হয় আমি না খুঁজে বের করতে পারি না, আমি এটা বের করে নওশাবাকে দিয়ে দিব। কিভাবে রিটার্ন পাস করতে পারি ম্যাডাম? আচ্ছা আমি বলি সেটা হচ্ছে কিভাবে পড়লে রিটার্ন পাস করতে পারি। এটার হচ্ছে 1 নাম্বার উত্তর হচ্ছে মানে যে কোনো পরীক্ষা দিতে গেলে পরীক্ষা দেওয়ার যে মিনিমাম প্রি রিকুইজিট যে আমার নলেজের অবস্থা কি, এটা হচ্ছে 1 নাম্বার অ্যাসেস করা যে আমার মোটামুটি বই ভালো পড়া আছে, আমি ওয়ার্ডে প্রতিদিন রুগী দেখি এবং আমার ক্লিনিক্যাল জাজমেন্ট খুব ভালো, আমি একটা রুগী দেখে আমি ডায়াগনোসিস করতে পারি, আমি এই রুগীটা ডিফারেনশিয়াল ডায়াগনোসিস করতে পারি। আমি মনে করি এইটুকু লেভেলে যারা পৌঁছায় গেছে তাদের রিটেন নিয়ে চিন্তা করার কিছু নাই। কিছু একটা দুইটা অ্যাটিপিক্যাল কোশ্চেন আসে যেটা পিওরলি রিকল টাইপের, যেমন হচ্ছে রিসেন্ট আপডেট রিলেটেড একটা কোশ্চেন আসে, ওইটা একটু জানা থাকতে হবে। তারপরে হচ্ছে এছাড়া কিছু কিছু টপিক অফ ইন্টারেস্ট যেগুলি যেমন হচ্ছে ক্লাইমেট চেঞ্জের উপর গত 1-2বার কোশ্চেন আসছে, কাজে এই জিনিসগুলি ছাড়া ক্লিনিক্যাল রিলেটেড যে কোশ্চেনগুলি হয় যার ক্লিনিক্যাল এক্সপোজার ভালো আমি মনে করি তার আটকানোর কোনো কারণ নাই। এটা হচ্ছে আমি একদম তোমরা মানে মনের থেকে এই কথাটা বিশ্বাস করতে পারো যে যারা ওয়ার্ডে রেগুলার থাকো, যারা একটা রুগীকে দেখে বুঝতে পারো যে এই রুগীটার এই ডায়াগনোসিস এই ডিফারেনশিয়াল ডায়াগনোসিস এবং পরে তোমার সাথে এটা মিলে যায়, আমি মনে করি তাদের পরীক্ষাতে কোনো ধরনের কোনো সমস্যা হবে না। কারণ আমরা ক্লিনিক্যাল পরীক্ষাও নিয়ে দেখেছি যে স্টুডেন্টদের কথা বললেই বোঝা যায় যে তার ক্লিনিক্যাল এক্সপোজার কিরকম। মানে পোস্ট গ্রাজুয়েশন পরীক্ষার মেইন টার্গেট হওয়া উচিত মানে পড়াশোনাটা হবে হচ্ছে ওয়ার্ড বেসড, নট লাইব্রেরি বেসড। যখন স্টুডেন্ট ওয়ার্ড থেকে লাইব্রেরিতে চলে যাবে তখনই বুঝতে হবে যে স্টুডেন্টের ঝামেলায় পড়ার সম্ভাবনা সমূহ। কাজে পরীক্ষার জন্য আমি সবাইকে একটা কথাই শুধু বলবো যে পরীক্ষার জন্য কোনো বাড়তি কোনো ট্রিক্স নাই, কিচ্ছু নাই, জাস্ট খালি আমার নলেজটা যেন পেশেন্ট ওরিয়েন্টেড নলেজ হয়, এর সাথে বইয়ের যেটুকু লাগে সেইটুকু। তোমরা দয়া করে যারা যার যেখানে পোস্টিং আছে ওয়ার্ডে থাকো,
ওয়ার্ডে থাকো, অ্যাডমিশন ডেতে রুগীগুলি দেখো, সেই রুগীগুলির ফলো আপ দেখো, কিচ্ছু লাগবে না। আর একদম নিশ্চিত ভাবে তুমি পাস করবে, এটুকু আমি বলতে পারি, যদি বড় কোনো মানে বড় ধরনের কোনো সমস্যা না হয়। বলো আর কিছু। ম্যাডাম 1 নম্বর কোশ্চেনের ডিএস সলিউশনটা কি ম্যাডাম এখানে শেয়ার করা হবে মেড এক্সেল গ্রুপে? এটা তো আমরা অনেক সময় পাই না ম্যাডাম, মানে একটু যদি মানে মেড এক্সেল। রানুমা, নওশাবা তুমি কি একটু রেসপন্স করবে? জি ম্যাডাম, কোশ্চেনটা কি ম্যাম আরেকবার একটু রিপিট করবেন? জিজ্ঞেস করেছে যে এক নাম্বার, হ্যাঁ তুমি বলো। 1 নাম্বার কোশ্চেনে ডিএস সলিউশনটা কি মানে মেড এক্সেল গ্রুপে শেয়ার করা হবে কিনা? হ্যাঁ ওইটাই তো আমি বললাম যে ম্যাডাম আমাকে দিয়ে দিলে আমি যেভাবে কোশ্চেনটা শেয়ার করেছিলাম আমাদের ফেসবুক গ্রুপে, ওখানে আমি দিয়ে দিব। হ্যাঁ অ্যানসার কিটা ম্যাডাম দিলে আমি ওটা ওখানে দিয়ে দিব। হ্যাঁ জি, থ্যাংক ইউ ম্যাডাম। একটা কোশ্চেন আছে। হ্যাঁ বলো ম্যাডাম। ওই এসএকিউ যেগুলো বিশেষ করে 3, 4 এবং 2ও কিছু থাকে এসএকিউ ফরম্যাটে, এরকম সিনারি বেস, তো ওগুলোতে যদি ডায়াগনোসিস না চাই তাহলে কি আমরা একবারই ডায়াগনোসিসটাও লেখার দরকার আছে কি? না, ডায়াগনোসিস লেখার দরকার আছে। ওই যে তোমাকে দেখালাম না, ওই যে হেমাটেমেসিস ম্যালেনার কোশ্চেনটা, ওটাতে দেখেছিলা যে 2-3টা ডায়াগনোসিস দেয়া আছে। হ্যাঁ ম্যাডাম। তুমি জাস্ট খালি 2-3টা ডায়াগনোসিস লিখে দিলা, দিয়ে তারপরে 1 নাম্বার কোশ্চেনটা দিবা, 2 নাম্বারটা দিবা, 3 নাম্বারটা দিবা। আচ্ছা, আর যদি সিঙ্গেল ডায়াগনোসিসের কোশ্চেন থাকে তাহলে সেক্ষেত্রে যদি ডায়াগনোসিস না চায় তাহলে কি একবারই লিখবো, ডায়াগনোসিস না দরকার? তুমি যদি মনে করো যে না আমি যেভাবে আনসার করবো আমার ডায়াগনোসিস বলার প্রয়োজন নাই, বলতে নাও পারো। তুমি যদি মনে করো আমি ডায়াগনোসিসটা দিয়ে আমি লিখতে চাই, এটা দিতেও পারো, দিলেও কোনো সমস্যা নেই। আচ্ছা, ওই ডায়াগনোসিস না লিখলে সেই ক্ষেত্রে মানে মার্কিং এর কোনো হেরফের হবে না তো? না না, কোনো মার্কিং এর কোনো হেরফের হবে। একদম লাস্ট হচ্ছে গত 2-3 সপ্তাহ আগে আমাদের একটা এফসিপিএস এর একটা এমসিকিউ না সরি রিটেনের একটা মক পরীক্ষা হয়েছিল এবং আইওইর একটা মক পরীক্ষা হয়েছিল। লাস্ট রিটেনের কোশ্চেনটা আমি জানি এখানকার অনেক স্টুডেন্টই ওটাতে জয়েন করেছিল, আবার কেউ কেউ হয়তো করে নাই। ওটার একটা কোশ্চেন আমি একটু ডিসকাস করতে চাচ্ছিলাম, আজকে আর টাইমে হচ্ছে না। এরপরে কখনো কোথাও তোমাদের সাথে আমার দেখা হলে আমি ওই কোশ্চেনটা একটু ডিসকাস করবো, তাহলে তোমাদের জন্য একটু সুবিধা হবে। ঠিক আছে? আর বেস্ট অফ লাক সবাই। ম্যাডাম রিটেনে ম্যাডাম আরেকটা সেশন যদি ভবিষ্যতে যদি পাই তাহলে আমাদের জন্য অনেক হেল্প হবে। আচ্ছা, আমি নওশাবার সাথে কথা বলবো। জি ম্যাডাম। তাহলে আর হচ্ছে থ্যাংক ইউ ম্যাডাম, থ্যাংক ইউ। তোমাদের জন্য বেস্ট অফ লাক। এবার জুলাই যারা পরীক্ষা দিবা সাহস অর্জন করে পরীক্ষা দিয়ে ফেলো। আর যারা কারণ কেউ যদি এমসিপিএস পরীক্ষা দিয়ে থাকো, আমি জানি না এখানে কেউ এমসিপিএস পরীক্ষা দিচ্ছ কিনা, এমসিপিএস পরীক্ষা যারা দিয়ে মানে নতুন যারা দিবা তাদের বিষয়ে আমার কোনো বক্তব্য নাই। যারা পুরানো গতবার দিয়েছিলা তাদেরকে আমি রিকোয়েস্ট করব, যদি এমন কেউ থাকে একটু রিটেনটা আর একটু ভালো করে পড়তে হবে। গতবারের রিটেনের খাতা আমি দেখেছিলাম, লেখার স্ট্যান্ডার্ড অনেক ভালো না। হ্যাঁ, আমরা চাই লেখার স্ট্যান্ডার্ডটা আর একটু ভালো হোক। তাহলে একটু এটা আমার যেটা মনে হয়েছে যে একটু মানে নলেজের একটু অভাব আছে, মানে নলেজটা আর একটু অ্যাকোয়ার করতে হবে। আর যারা এফসিপিএস এর জন্য প্রস্তুতি নিচ্ছে আমি জানি এদের ভিতরে অনেক ব্রিলিয়ান্ট স্টুডেন্ট আছে যাদের লেখার স্টাইল খুব ভালো, যাদের নলেজ খুব ভালো। আমি তোমাদের সবার মানে প্রথম সাহস দিতে চাই যে এফসিপিএস পরীক্ষায় টেনশন করার কিছু নাই। তোমরা যতটুকু লিখো সুন্দর করে গুছিয়ে লিখবো। আর একটা কথা আমি একটু বলতে চাই, প্লিজ যাদের হাতের লেখাতে একটু সমস্যা আছে, আমার হাতের লেখা খুবই খারাপ, আমি যাদের সুন্দর হাতের লেখা তাদের আমি খুবই অ্যাপ্রিসিয়েট করি, কিন্তু যাদের হাতের লেখা আমার মতো খারাপ একটু সুন্দর করে লিখো, অ্যাটলিস্ট যেন আমরা টিচাররা পড়তে পারি। এখন যদি কারো খাতা পড়তে না পারি, খাতাতে কিভাবে নাম্বারিং দিব? মানে খাতা দেখতে যেয়ে যদি পড়তে না পারি স্টুডেন্টকে তো আসলে অ্যাসেস করা যায় না। যতটুকু হাতের লেখা আছে ওটা যেন একদম অনেক তাড়াহুড়া না করে একটু যেন বোঝার মতো করে লিখতে পারি, এইটুকুই। সবাই খুব ভালো করো, অনেকেই পরীক্ষায় পাশ করে যাও। যারা একটু খারাপ করবা, মন খারাপ করার কিছু নাই। আমি এফসিপিএস পরীক্ষা প্রথমবার যখন দিয়েছিলাম আমার ধারণা ছিল আমি রিটেনে পাশ করব, কিন্তু আমি রিটেনে পাশ করি নাই। আমি দ্বিতীয়বার যখন পরীক্ষা দিই, রিটেন কেমন হয়েছিল জানি না, আমার মনে হচ্ছিল আমার শর্ট কেস বেশি ভালো হয় না, কিন্তু আমি দ্বিতীয়বার পাশ করে গেছি। কাজে রিটেনে একবার পাশ করলে মন খারাপ করার কিছু নাই, সেকেন্ড টাইমে ইনশাল্লাহ হয়ে যাবে। আর হচ্ছে ভালো করে পড়াশোনা করো, এইটুকুই। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ফর অ্যাটেন্ডেন্স। নওশাবা, থ্যাংক ইউ ভেরি মাচ। জি ম্যাডাম, থ্যাংক ইউ ভেরি মাচ। আপনি অনেক সময় দিলেন ম্যাডাম, অনেক কোশ্চেন, সবার অনেক কোশ্চেন। ম্যাডামের মতো সবাইকে আমিও সবাইকে বেস্ট অফ লাক আর কি ফর দ্য আপকামিং এক্সাম। আর ইনশাআল্লাহ ম্যাডাম সামনে আমাদের সাথে আবার ক্লাস নেবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। জি ম্যাডাম, থ্যাংক ইউ। হ্যাঁ, ওকে।